অনিকেত আমাকে এই যে এটা এনে দাও তো, যে এখানে নিচে প্রোডাক্টটা পড়ে গেছে, মাকে দাও তো। এখান থেকে যাও, গিয়ে রুমে ইয়ে করো, ওই যে নিচে প্রোডাক্টটা পড়ছে ওটা দিয়ে যাও, রুমে যাও, রুমে গিয়ে লিখো। আমি এখানে ঠান্ডা, যাও। লেখা শেষ হচ্ছে? হাই এভরিওয়ান, মি বানি চলে আসলাম আফটার লং টাইম স্কিন কেয়ার লাইভ নিয়ে। আপনারা সবাই জানেন মোটামুটি আমি হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের সাথে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছি। আপনারা হয়তো অনেকে যারা নতুন আমার পেজে জয়েন হয়েছেন বা নতুন ফলোয়ার আসছেন, সো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার পেজে লাইকস অ্যান্ড কমেন্টস এবং ফলো দিয়ে থাকার জন্য। তো অনেকদিন পর্যন্ত নিজের প্রফেশন থেকে দূরে ছিলাম, তো ভাবলাম হচ্ছে আজকে চলে আসি, কারণ আমার কাজ পেন্ডিং হয়ে আছে। তো এই কাজগুলো আসলে বেসিক্যালি না করলে হয় না। সবারই দিন শেষে যেটা হচ্ছে গিয়ে মানি দরকার হয়, জীবনে চলার পথে হচ্ছে টাকার প্রয়োজন, টাকা থাকলেই হচ্ছে ভালো একটা লাইফস্টাইল লিড করা যায়। তো এইটার জন্য মূলত সবাই কষ্ট করে এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর কি জীবনে। সো এই তো আপুরা, তোমরা সবাই কেমন আছো? আরিশিয়া হ্যালো, বানি আপু হাই আপু, কেমন আছো? জয়েন হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। কেমন আছো আপু? এই তো আপু ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো বলতে মোটামুটি ভালো, যে হয়তোবা পেজে দেখছো আপু, যেটা হচ্ছে গিয়ে এতদিন যেই বাজে একটা সিচুয়েশন গেল সেটা নিয়ে আসলে আমার অনেক মন খারাপ। আসলে অনেক কিছু নিয়েই তর্ক বিতর্ক, অনেক কিছু নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা থাকবে। সো আসলে সব কিছু সবাইকে দিয়ে হয় না, আবার সবার কাছ থেকে হচ্ছে এক্সপেকটেশন করাটাও হচ্ছে একটা মানে খুবই বোকামির কাজ। তো আমার আসলে সেরকম এক্সপেকটেশন করাটাই ভুল। তো সবারই মতামত থাকবে, আমারও মতামত থাকবে, কিন্তু আমার মতামতগুলো কেন যেন কেউ নিতে পারে না। আমি যখন মানে যুক্তি দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেই বা বলতে চাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা সেই যুক্তি মানতে চায় না, কিন্তু এসে আমার লাইভে উল্টা পাল্টা কমেন্ট করার জন্য বসে থাকে। কোনো মানে যুক্তি নাই, কোনো পয়েন্ট নাই, সবকিছু মানে কেমন জানি ওরা যেটা বুঝে সেটাই বুঝে, এই টাইপের অবস্থা। তো এইটাই হচ্ছে একটা কথাই বলবো যে অল্প বিদ্যা ভয়ঙ্কর বলে কথা আছে, সেটা হচ্ছে আমার পেজের মধ্যে যারা কমেন্ট করে সেটা দিয়ে বুঝিয়ে দেয় যে আসলে তারা কতটা মানে প্রগতিশীল চিন্তা ভাবনা এবং তাদের মধ্যে কতটা আসলে মানবিকতা আর কি, এই টাইপের। সো এনিওয়েজ, আজকে আমি লাইভে চলে আসলাম। আজকে আমি 3টা প্রোডাক্ট দেখাবো। প্রথমে বলে নিচ্ছি, আমি যে প্রোডাক্টগুলো দেখাতে যাচ্ছি এই প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবা হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের মধ্যে, বিকজ আমি গত প্রায় 8 মাস ধরে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের সাথে প্রমোটিং এর কাজ করছি। তো পুরো একটা বছর পর্যন্ত যেহেতু তাদের সাথে আমার একটা কন্ট্রাক্ট আছে, সেই কাজটা আমার প্রতিদিনই করতে হবে। দেখা যায় কি যে এই যে একটা আমাদের মানে আদিবাসী পাহাড়ি নিয়ে যে একটা ম্যাসাকার হয়ে গেল, সেটার জন্য বেসিক্যালি আমি কোনো কাজ করতে পারছি না, অনেক কিছু মেনেও নিতে পারছি না। তো সবকিছু মিলে হচ্ছে একটা খুব মানে কি বলবো, একটা ব্যাড টাইম যাচ্ছে আর কি। সো এই জিনিসটা কাটতে হয়তো বা অনেক সময় লাগবে, কারণ আমার পেজে অনেক কমেন্ট দেখে আমি আসলে মানুষকে এখন বিবেচনা করব যে আসলে তাদের মাইন্ড বা তাদের ইয়ে কেমন। আচ্ছা, মিস্টার চার্চিল নমস্কার 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 নমস্কার, থ্যাংক ইউ সো মাচ হি হোম তরে, থ্যাংক ইউ সো মাচ মোর লাইভ জয়েন করি বাইতে, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়েজ আপুরা, আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখাতে যাচ্ছি, প্রোডাক্টগুলো যেহেতু সামনে উইন্টার আসছে, সো উইন্টারের জন্য আমাদের মিনিমাম আমাদের স্কিনটা হেলদি বা মানে কি বলে এটাকে হেলদি রাখার জন্য এবং ব্রাইটেন করার জন্য কিছু কিছু প্রোডাক্ট খুবই দরকার। এবং উইন্টারে আমরা যেই প্রোডাক্টগুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে সামার থেকে টোটালি ডিফারেন্ট হবে, কারণ সামারে এক ধরনের ওয়েদার থাকে অ্যান্ড উইন্টারে গিয়ে আরেক ধরনের ওয়েদার থাকে। তো সেই ওয়েদার অনুযায়ী হচ্ছে আমাদেরকে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে। বাই দ্য ওয়ে, লাইভটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি লাইভে যে আমি কিন্তু শুক্রবারে যাচ্ছি হচ্ছে সীমান্ত সম্বার যেই শপিং মলটা আছে সেখানে জিগাতলা ধানমন্ডিতে শুক্রবারে
ঠিক হচ্ছে গিয়ে 2টার মধ্যে আমি লাইভে আসবো। আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের যে অফিসিয়াল পেজটা আছে তাদের শোরুমে যাব, সেখানে গিয়ে হচ্ছে তোমাদের সাথে লাইভে সবকিছু দেখাবো, প্রোডাক্ট দেখাবো, শোরুমটা ঘুরে ঘুরে দেখাবো। ফ্যান্সি দিয়ে খুব সুন্দর করে হচ্ছে তার হচ্ছে একটা গোছানো বাচ্চা বলতে পারো, যারা আমরা বিজনেস করি আমাদের বিজনেসটাকে আমরা নিজেদের বাচ্চাদের মতো হচ্ছে লালন পালন করি। যেমন আমার একটা পেজ আছে, এই পেজটাকেও কিন্তু আমরা নিজেদের বাচ্চার মতো করে আস্তে আস্তে করে গ্রো করি। তো একটা সময় গিয়ে অনেক কাহিনী হয়, অনেক ভেজাল হয়, অনেক দ্বন্দ্ব হয়, সেই কারণে অনেক সময় অনেকের পেজে সমস্যা হয়। তো আমি চাচ্ছি না যে আমার মানে যেখানে আমার হচ্ছে স্ট্রং মেন্টালিটি নিয়ে কথা বলে আমার স্ট্রং থেকে প্রতিবাদ করতে হবে, সেই জায়গা থেকে যদি আমার একটা পেজ চলে যায় কোনো সমস্যা নাই। আমি এটা নিয়ে পরেই হচ্ছে তোমাদের সাথে একটা লাইভ করব যে আমাকে অনেক হচ্ছে থ্রেড দেওয়া হচ্ছে যে আমার পেজ গায়েব করে দিবে, আমার হচ্ছে ব্যবসার যে পেজ আমি ব্লগ বানাই এগুলো আমার নষ্ট করে দেওয়া হবে, আমার কন্টেন্টগুলো নামিয়ে দেওয়া হবে। আমি সেই থ্রেড অ্যাকসেপ্ট করে নিলাম, আমার কোনো সমস্যা নাই। যারা হচ্ছে ভালো করে শিক্ষা অর্জন করে না তারা হচ্ছে এই টাইপের হচ্ছে ডিপজল মার্কা থ্রেড দেয়, যেটা কিনা ফেসবুকের ক্রাইটেরিয়াস না পড়েই যারা এরকম আন্দাজে হচ্ছে থ্রেড দেয় তাদেরকে আমি বলবো হচ্ছে তারা মনে হয় ভাত খায় না, তারা হচ্ছে ওই গরুর মতো ঘাস খেয়ে হচ্ছে এরকম ট্রেড দেয় আর কি। তো যাই হোক, আমি স্টার্ট করে দিচ্ছি। আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেই প্রোডাক্টগুলোর মধ্যে তোমরাও এই প্রোডাক্টগুলো নিতে পারো। সবগুলো প্রোডাক্ট হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস, স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাবা। আমি সবসময় চেষ্টা করি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো যেন অ্যাফোর্ডেবল হয় বা তোমরা যেন বাজেট ফ্রেন্ডলির মধ্যে কিনতে পারো। তৌফিকা শাহিদ খান আপু, হাই আপু। হ্যালো আপু। নুসরাত নওরিন, হাই আপু, কেমন আছো? কেমন আছো আপু? অনেকদিন পর আমার লাইভে কমেন্ট করেছো, কেমন আছো আপু? বর্ণিতা লার্মা, হাই দি। হ্যালো সিস্টার, কেমন আছো? সবাইকে অনেক থ্যাঙ্কস যারা যারা জয়েন করছো, যারা যারা কমেন্ট করছো। একটু বেশি বেশি করে কমেন্টস দাও। যারা আমার পেজে রিপোর্ট করছে তারা যেন বুঝতে পারে যে আমি কতটা অ্যাক্টিভ বা আমি কতটা স্ট্রং পার্সোনালিটির একটা মানুষ। আমার পেজ যদি এখন মানে এই জিনিসটার জন্য যদি কি হয় মানে নষ্ট হয়ে যায় তো সেটার জন্য আমার দুঃখ থাকবে না। বাট যথেষ্ট পরিমাণ আমিও কিন্তু স্টাডি করা একজন পাবলিক যে আমার পেজ গায়েব করার আগে তাকে হচ্ছে গিয়ে আমাদের যেই যমুনা সেতুর ব্রিজ থেকে 50 বার উঠে আবার আসতে হবে আমার এখানে। সো মাইন্ড ইট, যে থ্রেড দিচ্ছে আমাকে আমিও তাকে হচ্ছে থ্রেড দিলাম যে মাইন্ড ইট, আমার পেজ গায়েব করার আগে এইভাবে 50 বার ওই যে যমুনা পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আবার উঠে আসতে হবে। এনিওয়েজ, এখন হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে এই প্রোডাক্টগুলো যেহেতু সামনে উইন্টার আসতেছে এই প্রোডাক্টগুলো আমাদের খুবই খুবই দরকার হবে। সবার প্রথমে হচ্ছে ভালো একটা ফেস ওয়াশ দরকার হয়, এরপরে হচ্ছে একটা সিরাম দরকার হবে, এরপরে একটা সানস্ক্রিন দরকার হবে। সো আমার হাতে আজকে 3টা প্রোডাক্ট আছে, এই 3টা প্রোডাক্ট নিয়ে মূলত আজকে আমি লাইভটা শুরু করছি। বাই দ্য ওয়ে, এই প্রোডাক্টগুলো যদি অর্ডার করতে চাই অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করতে হবে। সেখানে যদি তোমাদের এখান থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার হাতে থাকে এরকম স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে যেটা করতে হবে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমাদেরকে অর্ডার করার জন্য ইনবক্স করতে হবে, অথবা তোমরা যদি একদমই সশরীরে গিয়ে শোরুম থেকে পারচেজ করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা আমাদের শোরুমে চলে যেতে পারো। আমাদের শোরুমটা হচ্ছে সীমান্ত সম্বারে 3623 নাম্বার অর সামথিং এলস। আর আমি বলে দিব অ্যাড্রেস ডিটেলস, যদি কেউ যেতে চাও আমাকে নক করতে পারো ইনবক্সে, আমি অ্যাড্রেসের ডিটেলসটা দিয়ে দিব। আসলে এত কিছু চিন্তা করতে হয় মাথার মধ্যে না, আসলে সব কিছু থাকে না। আনায়া আন্নি, আচ্ছা আনায়া আন্নি, হাই আপু, কেমন আছো তুমি? এই তো আপু ভালো আছি, ভালো আছো? হ্যাঁ, মোটামুটি ভালো আছি। এখন এমন অবস্থা যে অসুস্থ হলেও সুস্থ থাকতে হবে, কারণ নিজেকে স্ট্রং নিজেকেই রাখতে হবে। ওরকম কি বলে এটা ইয়ে হওয়া যাবে না, মানে উইক হওয়া যাবে না। আমি এমন একজন মেয়ে, আমি হচ্ছে জীবন যুদ্ধে কখনো হার মানিনি, কখনো হার মানতেও চাই না। আমি যেই কাজটা হাত দিয়েছি সেই কাজটা আমি ঠিকভাবে করেছি এবং আমি আমার যেই কি বলে এটা অনেস্টির সাথে আমি স্টার্ট করেছি এবং প্রত্যেকটা কাজে মোটামুটি আমি এখন এনাফ সফলতা অর্জন করেছি এবং এনাফ আমার একটা ইয়ে হয়েছে, কি বলে নলেজ হয়েছে পুরো আমার হচ্ছে রিয়েল লাইফে আমি যেরকম একটা কি বলে
গেইন করতে পেরেছে। আমার মনে হয় না যে আমার মতো কেউ স্ট্রাগল করে এতটুকু পর্যন্ত আসতে পেরেছে। আমার স্ট্রাগলিং লাইফটা হচ্ছে আমি বিজনেসে 3 বার ধস হয়েছে আমার, 3 বারই হচ্ছে আমি যখনই শেয়ারে বিজনেস করতে গিয়েছি 3 বারই আমার বিজনেসটা নষ্ট হয়েছে। 3 বারের পরে 4 বারেও কিন্তু আমি আমার বিজনেস দাঁড় করিয়েছি। সো আমি এমন একটা পাবলিক যারা আমাকে এই মুহূর্তে অনলাইনে থ্রেট দিচ্ছে যে আমার পেজ গায়েব করে দিবে, আমার ভ্লগ গায়েব করে দিবে, আমার কন্টেন্ট গায়েব করে দিবে। সো এদের আমার ঠুনকো হচ্ছে থ্রেট, আমার কোনো কিছু আসে যায় না। এনিওয়ে বার্নিতা লারমাদি সিজিবো হ্যানজান আগে দি কম আগে থে মোটামুটি দুষ্ট একটা না যে লেগাসি গের ইকু মাত্র ইয়তুন গেল দে থে তার বলে ঠান্ডা লাগে সেতে আগে গম আগে তুমি হ্যানজান আগো বিনতে বড়ুয়া নিকিতা দি দুর্গা পূজা উপলক্ষে কোনো প্ল্যান নাই তোমার? আছে, আমার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, বাট ঢাকার পরিস্থিতি আসলে নর্মাল না আপু। মানে ঘুরতে তো ইচ্ছে করে, অনেক কিছু করতে ইচ্ছা করে। আমি শাড়ি কিনে রেখেছি, দুর্গাপূজায় ড্রেস কিনে রেখেছি ঘুরবো বলে। এবার গত বছর ঘুরতে পারিনি, আগের বছরও ঘুরতে পারিনি। ইচ্ছা ছিল যে এবার একটু বাড়ির দিকে যাব, রাঙামাটি কাপ্তাই ওখানে ঘোরাঘুরি করব, সেটাও হচ্ছে না, রাঙামাটির পরিস্থিতি খারাপ। এরপর হচ্ছে মনে হয় না এখন আসলে আউট অফ ঢাকা আমি যেতে পারবো। আর তারপরেও চেষ্টা করব যে যদি কোথাও যেতে না পারি অ্যাটলিস্ট আমার যে কন্টেন্ট, আমার তো প্রফেশনালি আমি একজন মেকআপ আর্টিস্ট, যেহেতু বিউটি এক্সপার্ট, যেহেতু এটা তো আমার করতেই হবে। তোমাদের সাথে হয়তো বা সেরকম লুক নিয়ে আসতে না পারলেও চেষ্টা করব লাইভে এসে তোমাদের সাথে আড্ডা মারার জন্য। তোমার কি প্ল্যান? তোমার কি প্ল্যান বলো? আচ্ছা আপু তুমি শুকিয়ে গেছো, অনেক সিক নাকি? হ্যাঁ আমি আসলে শুকিয়ে গিয়েছি এই কারণে, আসলে ওই যে বললাম টেনশন সবকিছু নিয়ে, যে আমার চোখের সামনে আমার মানে আমার যে আদিবাসী জনগোষ্ঠী ভাইরা মার খাচ্ছে, আমি তাদের জন্য কিছু করতে পারছি না, প্রোটেক্ট করতে পারছি না। অনলাইনে কথা বলছি, কথা বলতে গেলেই হচ্ছে অন্য আরেক দল এসে অ্যাটাক করছে। তারপরে আমি যে তাদের মন মানসিকতা এত খারাপ হতে পারে, এত নেগেটিভ হতে পারে, এত বাজে হতে পারে, আসলে তাদের কমেন্ট দেখে আমি না আসলে মানে হতাশ না, আসলে আমি চিন্তা করছি যে মানুষের মন মানসিকতা এরকম কেন। আমি তো এরকম মন মানসিকতা না, যে যখন যেভাবে চেয়েছে আমি কিন্তু সাহায্য করেছি। আমি আমার অনলাইনে প্ল্যাটফর্মে আমার মানে কাজের যে ধারাগুলো সেগুলো দেখে হয়তো বা আপুরা তোমরা আমাকে গেস করতে পারো যে মানে আমি মানুষটা কেমন। কিন্তু আমি যে মানুষগুলো থেকে আচরণগুলো পাই, আমি যখন দেখি যে এত বছর ধরে কারোর সাথে আমার অ্যাড আছে, তারা যখন আমাদের এই পরিস্থিতি নিয়ে যখন খুব কটাক্ষ করে, খুব হচ্ছে গিয়ে কটূক্তি করে যখন ক্যাপশন দেয়, পোস্ট দেয়, আমি আসলে অবাক হয়ে যাই যে মানুষ কেন এরকম রং বদলায়। আমি আসলে দেখতাম যে সাপ হচ্ছে নিজের স্কিনটা পাল্টায়, কিন্তু মানুষের মধ্যে যে এরকম রং বদলায় আসলে এটা আমি বুঝতে পারিনি। ওইগুলো দেখে আসলে আমি চিন্তা করি যে মানুষ কেন এরকম। এর থেকে তো ভালো হচ্ছে গিয়ে একটা বোবা পশু, একটা বোবা প্রাণী। আমি তো সবসময় এটাই বলি। যাই হোক দি রাঙ্গামাটি পরিস্থিতি তো খবর ফাজ আগেই মোটামুটি অদে মুই খবর ফিয়ং ইকু সদা অলদে কিছু কিছু জিনিস শুনো অঙরছিউন আসলে গম লাগে লই সেই ফরানো জুনান সাংমা যে মানে যে শহীদ ইয়ে থাকতে বলিনে মোমবাতি মানে গুড়ি বাইতে আয় মোমবাতি জালে বাইতে ব্যাকুনে একা নলদে সিদ্ধান্ত লইয়ে সো থনজন নজান রাঙামাইতে মানুষজন না হি গুড়ি বেড়াতন হাদন দাদন হিহি গতন উদুনে এই মরসিয়ানি শুনিনে এত খারাপ লাগে মবন্নরে হতে আই আমার মানুষজন চিনি কইন। তাই আমি যদি একতা নথেই সংঘবদ্ধভাবে নথেই সালে কিন্তু আমার মানে আমি আমার ইয়েব রক্ষা করি ন পারিব। তো সিয়ানিও চিন্তা গরং দিন নব মুই কাদং বানা যে হুদু হি পরিস্থিতি ওর হনজন হন সমস্যাত পড়েন না হি আদামত হি অবৈতা যারা যারা মোর পরিচিত আগে মুই যারা সময় জীবনেও হদা নহং মানে হনদিন তারা সময় মোর হদা নহয় তারারে জেনে যে মুই নিজত্তুন নগরঙর জিকে ওক মজাতো যেকে একান বিপদত ফুরিব একাইনিকা বড় একান মেসাকার পরিস্থিতিত ফুরিব সিয়ানত যদি আমি চুপ করিতেই আমি যারা বুদ্ধিমান আমি যারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আগি তারা যদি সিয়ানি আমি অলর গুড়ি সেইতেই সালে সিয়ান অলদে একান মানে হি হোম নিজর ইয়া সমারে অলদে বিশ্বাস ঘাতকতা করা নাই তো সিয়ান অলদে মোর এথিক্সের সময় নজাতে আই মানে মুই মানেই লই নফার অঙর জিনিস জানি হেনে একেবারে কম সময়ের ভিতরে নিকা বাজে একটা সিচুয়েশন হয়ে গেল হই। তো
এই ব্যাকুণ মিলিনে মুই খুব প্রার্থনা করঙর যেন পরিস্থিতি স্বাভাবিক হয়, ব্যাকুণে যেন মিলে মিজিনে থেই পারে। আমারও তো হদক বাঙাল সময় জাগন থারারে হয় করে দেখুন খুব নেগেটিভ ভাবে আমারে লোনেলে পোস্ট করুন, কমেন্ট করুন, খুব বিদ্বেষীমূলক তারার ওলদে হদা বার্তা তে সিয়ানি দেখিনে মানে মুই চিন্তা করং এত বছর তারা মোর ফেসবুক আইডিত প্রায় 8-9 বছর ধরে না আগন বুঝই তো সিয়ানি যাকে দেখং মুই বিদ্বেষী মার্কা তারার হদা বার্তা মুই না সিয়ান মানে সিদে করং দিন নব যে হাস আমার এদক দিন এলুম তারা মন মানসিকতা হিতেছেনিককে আমার পক্ষে মানে মানে পুরো জিনিস যেমন তারা বাঙালিদেরও কিন্তু হারাবো আগুন গমো আগুন সিয়ানি কিন্তু তারা বাজ বিচার নগতন এক চেটিয়া আমা আদিবাসী উনারা গালাগালি করতেন সেই জিনিসটার মতন খুবই খুবই খারাপ লাগিয়ায় মুই গোদা 19 তারিখ হইতে মুই ঘুম যাই না ফারামর 19 তারিখ তুই সেইছ যে মুই 3টা বাজে 3টা না 7টা বাজে ওলাদের পোস্ট দিও হ্যাঁ প্রতিবাদ পোস্ট দিও ভিডিও সারি না তারপরে সেকেন্ড ভিডিও দিও সো তো নেগেটিভ কমেন্ট এতন হি গুড়িমার রিয়া বড়ুয়া দোল লাগের বনই হাহা সাংমা ভাষায় বললাম রিয়া বড়ুয়া থ্যাংক ইউ সো মাচ দোল লাগের থ্যাংক ইউ ফর দ্য দোল কমেন্ট আপু টেনশন করো না সবকিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ আমি এটাই প্রার্থনা করি এখন আমার যে আদিবাসী জনগোষ্ঠী বা সেখানে থাকা যারাই আছে সবাই যেন একটা সুন্দরভাবে লাইফস্টাইল লিড করতে পারে কারণ ওইখানে যদি অশান্তি হয় কারণ আমরা গুটি কয়েক মানুষ তো আমরা হচ্ছে জনসংখ্যায় কম এখন এই অল্প জনসংখ্যার মধ্যে যদি এরকম মারামারি হানাহানি কাটাকাটি হয় জিনিসটা দেখতে খুবই বাজে লাগে মন মানসিকতা খারাপ লাগে আমরা কিন্তু একাত্তরের যুদ্ধ দেখিনি আমরা এই যে সরকার পতনের পর থেকে কি পরিমাণ অবস্থা মেসাকার অবস্থা দেখতেছি এগুলো আসলে চিন্তা করতে গেলে আমি ভাত খেতে পারি না মানে আমি কোনো খাবার নিতে পারি না খাবার নিতে গেলেই হচ্ছে আমার চিন্তা হয় যে গ্রামে কি হচ্ছে গ্রামের মানুষগুলো কি আসলে ভালো আছে কিনা তাদেরকে কি কেউ আক্রমণ করছে কিনা কারণ কিছু কিছু গ্রামে একদম মানে পাহাড়ি দুর্গম এলাকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত ইলেকট্রিসিটি যায় নাই যেমন আমার গ্রামের বাড়িতে এখনো ইলেকট্রিসিটি যায় নাই সো আমার দুই জায়গায় হচ্ছে আমার দাদু বাড়ি আছে আমার নানু বাড়ি আছে নানু বাড়ি যেহেতু টাউনে ওখানে তো থাকবে কিন্তু আমার দাদু বাড়ি দুইটা জায়গায় আছে তো সেখানে এখন পর্যন্ত ভালোভাবে ইলেকট্রিসিটি পর্যন্ত রাতের বেলা যখন অন্ধকার হয়ে যায় তখন আমার আসলে ঘুম হয় না আমি আমার ছোট ভাইকে বারবার ফোন করতে থাকি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা হা হুতাশ করে তো লাভ নেই কিন্তু তারপরেও যে ওই যে একটা টান একটা যে ভেতর থেকে টান যত কিছু হোক আমার জাত ভাই আমার জাত জনগোষ্ঠী আমি সেই গোষ্ঠী থেকে বিলং করি সেই জাত যদি আমার একটা খুব খারাপ পজিশনে যায় খারাপ জায়গা যায় তাহলে আমরা যারা শিক্ষিত মন মানসিকতা বা যারা আমরা শহরে আছি তারা যদি আমরা এটা নিয়ে কথা না বলি এই জিনিসটা খুবই হচ্ছে গিয়ে এক ধরনের মানে বাজে একটা ওয়ার্ড যেটা হচ্ছে গিয়ে স্বার্থলোভী বা স্বার্থপরের মতো শোনায় আর কি সেলফিশ যেটাকে আমরা বলি সো ওই জিনিসটা আমি করতে পারছি না অনেককে দেখলাম ইস্যুটা নিয়ে উস্কানি দিচ্ছে আর রেজাল্ট কিন্তু আমাদের সবার জন্যই খুবই খারাপ হবে অবশ্যই অবশ্যই তৌফিকা আপু এই যে কাফি ছেলেটা অনলাইনে এসে এখন আমি বলতে বাধ্য হচ্ছি কাফির যখন কাউন্টার দিলাম আমি পোস্ট ভিডিও দিলাম তখনের পর থেকে এই সমস্ত 2 দিন পর থেকে আমাকে থ্রেড দেওয়া হচ্ছে আমার পেজ গায়েব করে দেওয়া হবে আমার হচ্ছে কন্টেন্টগুলো কপিরাইট ক্লেম দিবে এই সেই হাবিজাবি আরো তো বাজেভাবে আমাকে গালাগালি করছে আমি এগুলো নিয়ে যদি সাইবার ক্রাইম মামলা করি তাহলে কিন্তু এদেরকে ইজিলি আমি ধরতে পারবো কারণ আমার ফোনে কিন্তু তাদের এভরি ডিটেলস চলে আসছে এবং আমার কাছে পুরোপুরি হচ্ছে গিয়ে মানে কি বলে এটা প্রুভড আছে আমি সবকিছু রেকর্ড করে রাখি তো আমাকে যেভাবে থ্রেড দেওয়া হচ্ছে আমি কিন্তু ডিরেক্ট আমি বলতেই পারি যে হ্যাঁ আমি কাফিকে নিয়ে যখন কাউন্টারিং ব্লগ বানালাম তখনই কিন্তু এই আমাকে হচ্ছে কি থ্রেডগুলো দেওয়া হচ্ছে কাফি ছেলেটা যে কথাগুলো বললো আমাদের জনগোষ্ঠীকে নিয়ে আরো কয়েকজন বলেছে কিন্তু কাফি ছেলেটার কাছ থেকে এতটুকু আশা করি না কাফি ছেলেটা হচ্ছে একজন কি বরিশালের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে একটা ছাত্র হয়ে কিভাবে এরকম একটা জাতির উদ্দেশ্যে এত ঘৃণিত কথাবার্তা বলতে পারে একটা জাতির উদ্দেশ্যে কিভাবে এত বিদ্বেষী মার্কা কথাবার্তা বলতে পারে একজন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টের কাছ থেকে অ্যাকচুয়ালি আমরা আদিবাসী জনগোষ্ঠী এইটা আশা করি নাই রিয়েলি আমি যখন দেখলাম যে তার ব্লগগুলা তার কথাগুলো শুনে না আমি আসলে খুব অবাক হলাম যে একজন ভার্সিটি পড়ুয়া ছেলে আমার তো অনেক ছোট ভাইরা আছে আমার নিজের ফ্রেন্ড সার্কেল আছে ইউবিতে পড়ছে ইউ ল্যাবে পড়ছে ঢাকা ভার্সিটির অনেক আপুরা আমার পরিচিত আছে আমার ক্লায়েন্ট আছে তারপর হচ্ছে কি আমার ছোট ভাই একটা আছে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে তাদের মন মানসিকতা এরকম না আমার ফ্রেন্ড হচ্ছে AIUB তে পড়ে মাস্টার্স কমপ্লিট করছে সেখান থেকে
আমার বোন যে ভার্সিটি ছিল তার ফ্রেন্ড সার্কেল আমার বাসায় আসে, তারা সবই হচ্ছে মুসলিম। কই আমাদের সাথে তো তাদের সাথে কখনো দুই এক তু তোকারে হয় নাই। আমার বাসায় ওদের ঈদের সময় আমি ওদের বাসায় যাই, ওরা আমার জন্য খাবার পাঠায়। আবার আমাদের যখন বিজুর প্রোগ্রাম হয় তখন আমার বাসায় এসে আমি তাদেরকে আপ্যায়ন করি। এগুলো তো অনেক ভিডিও আমি ছাড়ছি। তারপর কেন যে আমার ভিডিওগুলোতে এসে এইভাবে কমেন্ট করে এবং ঢালাওভাবে যখন সন্ত্রাসী ট্যাগ দেয় একটা জাতিক জনগোষ্ঠীকে, তখন কিন্তু আসলে মাথা ঠিক থাকে না। তখন আসলে মানে ওই জিনিসটা আমি চিন্তা করতে পারি না যে ও কে কে কে, আমি তখন চিন্তা করতে পারবো না। যেহেতু একটা আমার নিজের জনগোষ্ঠীকে নিয়ে এরকম বাজেভাবে কটূক্তি করবে, মানে কি বলে এটা, অকথ্য ভাষায় কথা বলবে, আমি সেটা মেনে নিব না। তো কাফের যেই ব্লগ পরপর তার অনেকগুলো আমি ব্লগ দেখেছি, তারা সবকিছু, বিশেষ করে সে হচ্ছে সবচেয়ে বড় উস্কানিমূলক দাতা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে কাফি সবার প্রথম হচ্ছে উস্কানি দাতা। সে পুরো একটা জনগোষ্ঠীর উপরে সে হচ্ছে উস্কাইছে, একদম লিটারালি, এটা 100% আমি শিওর দিয়ে বলবো। তো এটা তার কাছ থেকে আশা করিনি। এখন তার পক্ষে তার ফলোয়ার কারা, আই ডোন্ট নো, মানে কি বলবো, এরা গেরা ভেরা এই টাইপের ফলোয়ার, এরা যায় যে কি কমেন্ট করে, এদের ন্যূনতম বইয়ের যে একটা জ্ঞান, সেই জ্ঞানটা পর্যন্ত নাই। সো এই জিনিসগুলো নিয়ে না আমি খুবই হচ্ছে মানে আপসেট যে ওদের কাছ থেকে কিভাবে এটা আশা করা যায়, এটা আমি কখনোই আশা করতে পারি নাই আর কি। এটা আমি একসেপ্ট করতে পারছিলাম না এখন পর্যন্ত না। তুই যেহেতু প্রতিবাদ গড়র, তুই গমেতে সাবধানে যে সমস্যা নেই, মরে হি বা ক্ষতি করি পারি বা মারে ফেলুক, সমস্যা নেই, কিন্তু মুই প্রতিবাদ গড়ানা ন সারি, মুই শ্রীকা মিলে নয়, মুই মর গড়ত পর্যন্ত মুই প্রতিবাদ করছং। ইভেন মর ব্যবসায় ইচ্ছা প্রায় 14 বছর, 14 ইয়ার্স রানিং। এই ঢাকা শহরত মোর যে মুই বিজনেস মানে স্টার্ট গরঙর সাকে মুই এই বাংলা নতুন কত বেশি মুই যে ইয়ং সিয়ানি তো মুই এজসং নয় হং। তারপর হলো দে বাসা ভাড়া লই, তারা মোরে খদক যন্ত্রণা দিয়ন জ্বালিয়ন, মুই সিয়ানি লই কত লেগালেগি গজ্জং। মানে কিভাবে যে মুই নিজেরে প্রোটেক্ট করি নে, নিজেরে গম রাগে নে, এই ঢাকা শহরত মুই বিজনেস গজ্জং ইয়ান মুই ছাড়া কোনো জন ন জানে। এবং মর সেই 2014 সালের মানে আপুন জুন মরে সেই সময়ত মরে গম হদা হইন ইচ্ছা যাকে এই বেজালান ওইয়ে থারার সেই বক্তব্য, তারার ক্যাপশন, তারার হদানি, তারার কমেন্টানি শুনিলে মুই আবাক কই জিয়ং গই। মানে মর খুবই ক্লোজ কিছু আপু আগন থারার সিনিকে বক্তব্য মুই মানে সিয়ান লই ন পারঙর এদসম। এই হলো দে হদা। মেহেদি হাসান মিরাজ আপু মনে হচ্ছে চাকমা ভাষায় কথা বলছেন যাতে আমরা বাঙালিরা না বুঝতে পারি, সরি মজা করে বললাম। ইটস ওকে মেহেদি হাসান মিরাজ, আপনি আমাকে বলতেই পারেন, ইটস ওকে, যে আমরা আমাদের ভাষায় কথাই বলতে পারি। যেহেতু আমার এখানে অনেক আদিবাসী ভাই ও বোনেরা কমেন্ট করছে, আমাদেরকে তো সেই ভাষায় উত্তর দিতে হবে। যেহেতু আমি এই ভাষাটা এখন শিখেছি, এটা আমার মাতৃভাষা, আমি আমার মাতৃভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আগে আমি মনে করতাম আপনারা বাঙালি ভাইয়েরাও আমার এখানে এসে আমাকে সুন্দরভাবে মানে আমার অন্তত আমার লাইফস্টাইল নিয়ে সবকিছু আমি এখানে প্রেজেন্ট করি, আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগার মোমেন্টগুলো আমি লাইভ মানে ভিডিও আকারে লাইভে এসে আমি আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আপনাদের এরকম মন মানসিকতা এটা কখনো আশা করিনি ভাইয়া। সো আমরা যতটুকু পারি আমরা চাই যে নিউট্রাল থাকার জন্য, কিন্তু আপনারা না সেই জায়গায় সবসময় বৈষম্যই তৈরি করে দেন। যাই হোক, আমিও ফান করে আপনাকে বললাম, সবাই একসাথে থাকবো, শান্তিতে থাকবো, কোনো অশান্তি চাই না। সেটাই তো আপু, আমি তো পরপর আমার ভিডিওগুলোতে আমি সেটাই বলে আসছি। তারপরেও কিছু মানে আমি বুঝি না তারা কি আসলে স্কুল কলেজে যায় নাই নাকি। আমি তো আসলে ওই যে কাফির এখানেই চলে যাচ্ছি। কাফি ভার্সিটিতে গিয়ে ভার্সিটি পড়ব একটা ছেলে, সে এইভাবে আমাদেরকে নিয়ে ব্লগ বানাতে পারে, বিদ্বেষী মার্কা ব্লগ, উস্কানিমূলক ব্লগ। সো আমি তাকে বলবো যে প্রথম উস্কানি দাতা হচ্ছে সে। তো সে যদি এগুলা বলতে পারে, যারা এখানে এইভাবে আজে বাজে এরা গেরা কমেন্ট করছে, সো এদেরকে নিয়ে আসলে আমার কিছু বলা নেই, এদেরকে তো আমি চিনিও না। সো এদের কমেন্ট নিয়ে আমার কিছু আসে যায় না। আমি যদি সেটা আমার গায়ে লাগাই তাহলে এটা আমার ক্ষতি হবে, সেটা তো আমি জানি। আর এমন না যে আমি একদম আনম্যাচিউরড একটা মেয়ে, আমি ম্যাচিউরড একটা মেয়ে। আমি আজকে অনলাইনে বলতে বাধ্য হচ্ছি, তোমরা যারা আপু আমাকে চেনো, আজকে গত 3-4 বছর বা 1 বছর 6 মাস ধরেই চেনো, আমি কি পরিমাণে স্ট্রাগল করি সেটা তোমরা জানো। আমি এমনও গেছে আমার যে
একদিনে 20টা 15টা ড্রেস নিয়েও আমি কাজ করেছি। এবং আজকে আমি লাইভে বলতে বাধ্য হচ্ছি, এই যে আমার বাঙালি ভাইরা আপনারা শুনেন, আমি যাদের সাথে কাজ করি, ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করি, যে আপুরা আমার সাথে কাজ করে, যে পেজ ওনার আপুরা কাজ করে, আমি তাদের কাছ থেকে আমি একদম লিখিত দিব, প্রমাণ সহ দিব, আমি তাদের সাথে খুব অল্প পেমেন্ট নিয়ে কাজ করি। যখন এই আমার কাছে সে আপুরা আসে যে আমি একজন ছোট উদ্যোক্তা, আমি আপনাকে বেশি রেমুনারেশন দিতে পারবো না। এক একজন ব্লগার যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ারও হয় নাই, তখন থেকে তারা 30,000, 40,000, 50,000, 60,000 টাকা দিয়ে কাজ করেছে। আমি কিন্তু আমার রেমুনারেশন আমি 10,000 টাকা থেকে শুরু করি। অনেক আপুদের সাথে আমি 6,000 টাকা থেকেও কাজ শুরু করেছে। এখন হয়তো বা একটু বেড়েছে আমার রেমুনারেশন, কিন্তু আমি ওই জায়গা থেকেও কাজ করেছি। এবং অনেক আপু আমাকে জাস্ট গিফট পাঠাইছে, সেটাও কিন্তু আমি সময় নিয়ে করে কন্টেন্ট আকারে আমি শেয়ার করে দিয়েছি, এইভাবে আমি প্রমোট করেছি। তারপরেও কেন আপনাদের এরকম বাজে কমেন্ট আমাদের প্রতি, আমি সেই জিনিসটা মানে চিন্তা করে কুল পাই না। যে ছোট উদ্যোক্তারা আমি যাদেরকে প্রমোট করে দিয়েছি, এই যে গাউনের আপুটা, এই যে মায়াদা আপু, মায়াদা শপ, যে গাউনের পেজটা, উনিও তো একজন মুসলিম আপু। উনার সাথে তো আমার এরকম কখনো বৈষম্য তৈরি হয় না, এরকম রাগারাগি খসাখসি তৈরি হয় নাই। আমি উনার কাজ, উনি যখনই আমাকে এসে আবদার করে, কেউ যদি আমার কাছে আবদার করে, ঠিক আছে আমি করে দেই, কই তাদের সাথে তো আমার তুতুকারি ম্যামে কখনো হয় নাই। আপনাদের মতো পাবলিকদের সাথে কেন আমার এখানে এসে ঝগড়া করতে হয়, কেন আমার ব্যাড কমেন্টের রিপ্লাই দিতে হয়, কেন আপনারা বাধ্য করেন? আমি এই জিনিসগুলো আসলে হিসাবে মিলাইতে পারি না তো আপু, তার জন্য আসলে টেনশনে মানে এটা করতে করতে এরকম শুকায়া যাচ্ছি। আচ্ছা, কি লিখেছে নূরে মুস্তাফিনা বিনতে হুসাইন, একটু চাকমা ভাষায় বলো আমি তোমাকে ভালোবাসি। তাই এটা তো একদম সহজ কথা, আপনি বলেন, আপনি জানেন। দি পাশে আছে, এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ পান্নি। আচ্ছা পানি আপু, কি অবস্থা? এই দেশের মানুষের প্রতি আমার ঘেন্না ধরে গেল আপু, যত কুইকলি পসিবল এখান থেকে চলে যাওয়াই ভালো। মগের মূল্য হয়ে গেছে দেশটা। আচ্ছা, মগের মূল্য হয়ে গেছে আপু, মগের মূল্য না, মবের মূল্য হয়ে গেছে। আমি আজকে এই লাইভে বসে বলবো, যারা আমাকে বাজে কমেন্ট করেন, আপনারা আসেন, আপনাদেরকে আমি চায়ের নিমন্ত্রণ দিলাম, আপনাদের জন্য আমি একটা রেস্টুরেন্টের মধ্যে চায়ের আয়োজন করব, সাথে স্ন্যাক্সও রাখবো। আসেন, আমার সাথে বসেন। আপনাদের কি সমস্যা আমাদের জাতিদেরকে নিয়ে আপনারা বলেন। দরকার হলে আপনাদের জন্য একটা কি রেস্টুরেন্ট আমি নিব, আর সেখানে আসেন, আপনাদের সাথে কথা বলি। আপনারা সাহস নাই আমার সামনে এসে কথা বলার, আপনারা শুধু অনলাইনে ম্যা 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 ব ব ব করবেন, গরুর মতো, ছাগলের মতো, কোনো যুক্তি ছাড়া, কোনো পয়েন্টলেস কোনো কথা আপনারা বলবেন না। আমি এই রিসেন্টলি কিছুক্ষণ আগে এক মেয়ে কমেন্ট করেছে, যে কি কমেন্টটা করলো, এই যে আমার মাথা থেকে চলে গেল পয়েন্টটা। সে খুবই আমি যখন তাকে যুক্তি দিলাম, সে আমাকে বললো যে আপনারা কি বলে পাহাড়ি এলাকাকে 2 ভাগ করতে চান, এটা আপনাদের দাবি। তো আমি যখন তাকে বললাম, আপনি এই কথাগুলো বলার আগে আমার এই ভিডিওটা দেখবেন, আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছি সেটাখানে আমি যুক্তি সহকারে তুলে ধরেছি আপু, আপনি দেখবেন। সে আমাকে কি বলে জানো, তার রিপ্লাইটা ছিল এরকম, যে এই ভিডিও দেখে আমি আপনাকে ভিউ দিতে চাই না। মারি মা, আমি যেন তার ভিউর জন্য পাগল হয়ে মরিয়া হয়ে গেছি। সে আমাকে ভিউ দিলেও কি না দিলেও কি, এটা আমার শখের পেজ। এখানে আমি প্রথমে মেকআপ থেকে শুরু করেছি, যেহেতু অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার একটা ব্লগ পেজ থাকতেই পারে। এবং আমাকে যারা পছন্দ করে তারাই আমাকে বলেছে যে আপু তুমি একজন গিয়ে পাকাপোক্ত আর্টিস্ট। 2014 সালে যখন আমি ফ্রিল্যান্সিং করি ঢাকা থেকে, তখন পর্যন্ত কোনো আর্টিস্ট কাজ করেনি। আজকে আমি বলবো, তখন পর্যন্ত কোনো কাজ করেনি। আমি যাদেরকে নিয়ে কাজ করতে চেয়েছি, যে বাইরে গিয়ে, ঢাকার বাইরে গিয়ে কাজ করব, তারা তখন কাজ করতে চায়নি। তারা কি কজ দেখিয়েছে, তারা বাসা থেকে প্রবলেম আছে, তাদের হাজবেন্ড যেতে দিবে না, তাদের বাবা মার সমস্যা আছে, তাদের এই আছে সে আছে। আজকে এই দিনে এসে 2024 সালে এমন ভাবে কথাটা বলতো, যেন সেই কাজটা কোনো একটা নগণ্য টাইপের, এইরকম টাইপের একটা ভাব দিয়ে কথা বলতো। এরপর 2016-17 সাল থেকে এমন মেকআপ আর্টিস্ট দিয়ে ভরে গেছে, আমরাই এখন জায়গা পাই না। কম্পিটিশনের যুগ,
তো এই হচ্ছে মানে চিন্তা ভাবনা যে মানে মানুষ কেন এরকম, মানুষের এত কেন মানে মুড সুইং হয়, এত কেন হচ্ছে মানে তাদের মধ্যে বৈষম্য আসে এত তাড়াতাড়ি আসতে থাকে কেন রে ভাই? এখন এই কথা, এখন এই কথা, এখন ওই কথা, এই টাইপের কথাবার্তা মানে অ্যাজ এ লিটারালি ওরা এত কথা পেঁচাইতে পারে। একটা কথা বলি, আমরা ভাত খাই এইভাবে না, তারা ভাত খাবে এইভাবে ঘুরাইয়া, এটা হচ্ছে তাদের অবস্থা। মানে সোজাভাবে ভাত খাবে না, তারা ঘুরাইয়া ভাত খাইতে পছন্দ করে। তো তাদের সাথে ঘুরাইয়াই কথা বলতে হবে আমার, এইরকম ননাই মার্কা কথা বলে, এরকম সফট করে কথা বলে তো লাভ নাই। এত ন্যারো মাইন্ডের লোকজন আছে অনলাইনে যে আমার ধারণার বাইরে। হ্যাঁ তৌফিকা আপু, তুমি আমার ভিডিওর নিচে কমেন্টগুলো শুধু দেখবা, তাহলে তুমি বুঝতে পারবা যে এত ন্যারো মাইন্ড না, মানে এরা কি খেয়ে তাদের ব্রেন মগজ হয়েছে আমি বুঝতেই পারি না। আমি কোনোভাবেই হিসাব মিলাইতে পারি না, সত্যি আমি সেটা কোনোভাবেই 2 2 4 মিলাইতে পারি না। মেহেদি হাসান মিরাজ কি লিখেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা পাহাড়ের মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করছে তারা কোনোদিন পাহাড়ে যায় নাই, কারণ বাঙালিদের মাঝে সব মানুষ এক না, আর পাহাড়িদের মাঝেও সব মানুষ এক না। এই ভালো এই খারাপ মিলিয়ে আমাদের মানব জাতি। আমার বাড়ি ফটিকছড়ি, আমি যখন দেশে থাকতাম তখন মাঝে মধ্যে পাহাড়ে বাজারগুলোতে যেতাম। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পাহাড়িদের যেভাবে উপস্থাপনা করা হচ্ছে তারা সে প্রকৃত মানুষ না। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমেন্ট ভাইয়া। কারণ হচ্ছে আপনারাই জাস্টিফাই করেন, আপনারা বুঝতে পারবেন, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন আপনারাই কিন্তু বুঝতে পারবেন কারা উস্কানি দিচ্ছে, কারা জিনিসটাকে ম্যাসাকার করছে, কারা আমাদেরকে এইভাবে খারাপভাবে উপস্থাপন করতে চাচ্ছে, কারা আমাদেরকে এভাবে হাইলাইট করছে যে আমরা হচ্ছে সন্ত্রাস বাহিনী, সন্ত্রাসী গোষ্ঠী। তাদের মুখে এতটুকু পর্যন্ত লাগাম নাই যে একটা মানুষকে এইভাবে সন্ত্রাসী ট্যাগ দেওয়া কতটা মানে এটা বুলিং। এবং সবচেয়ে বেশি আমি অবাক হই অনলাইনের মধ্যে যে ওয়ার্ডটা ইউজ করে চুংচাং পিং পাং। আরে ভাই তোমরা যদি এত শিক্ষিত হও তোমরা হচ্ছে গিয়ে 1952 সালে যে ভাষা আন্দোলন করছো, কেন করছিলা? এই চুংচাং পিং পাং বলার জন্য? তোমাদেরকে সেই সময়ে যদি পাকিরা যদি তোমাদেরকে দাবায় রাখতো, তোমরা কি আজকে বাংলা ভাষা বলতে পারতা? তোমরা উর্দুতেই কথা বলতা, উর্দুতে কথা বলতা না? তোমরা আজকে উর্দুতেই কথা বলতা। তো আজকে আমাদের চাকমা আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠীকে দেখলে তোমরা চুং চাং পুং পাং এগুলা করো কেন? এগুলা কি তোমাদের সেই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা প্রেজেন্ট করছো? তাই না? তোমরা নাকি শিক্ষিত জাতি, তোমরা নাকি আমাদের থেকে অনেক শিক্ষিত, তোমরা নিজেদেরকে সেটাই তো দাবি করো। বাঙালিরা নাকি অনেক শিক্ষিত, তাহলে তোমাদের এই মন মানসিকতা কেন যে একটা অন্য জনগোষ্ঠীকে দেখলে তোমাদেরকে চিংচাং পুংপাং করতে পারে? তোমরা তো জাপানে যাও, তোমরা তো কোরিয়াতে যাও, কোরিয়ান ছেলে দেখলে তো, বিটিএস দেখলে তো ও মারে মা, মেয়েরা পাগল হয়ে যায়, মেয়েরা ফিট হয়ে যায়। হ্যাঁ এটা তো তোমরা মানো। বিটিএস এর ফ্যান যারা, আমি তো দেখছি বাঙালি মেয়েরা কি পরিমাণ পাগল। একদিন আমি নিউ মার্কেটে গেছি নীল খেতে, তারা বিশাল বড় বিটিএস এর হচ্ছে গিয়ে বিল বোর্ড বানায়া ঠেলা গাড়ির মধ্যে করে 4-5 জন মেয়ে উঠায় নিয়ে যাচ্ছে। আজকে তোমরা সেই বিটিএস পছন্দ করো না, তাদের মধ্যে তোমরা আমাদেরকে কমেন্ট করতেছো চিংচাং পুংপাং। তোমরা চিংচাং পুংপাং মানে বুঝো? চিংচাং তো পুংপাং কোনো, তাহলে তোমাদেরকেও বলতে হবে, মানে কি বলবো আসলে নিজেকে সংযত করছি। তোমরা যে এইভাবে চিংচাং পুংপাং করো, তোমরা চিংচাং পুংপাং মানে যাও না চায়নাতে গিয়ে বলো, চায়নাতে তো অনেক বাঙালিরা আছে, যাও তোমরা চায়নাতে গিয়ে কোনো চাইনিজকে এভাবে বলো তোমাদের সাথে কি করে। তোমরা আজকে বাংলাদেশে আমাদের মতো জনগোষ্ঠীদেরকে এইভাবে কথা বলছো, চায়না কোরিয়া জাপানে যাও এভাবে তোমরা কমেন্ট পাস করো, তারপরে দেখো তোমাদের অবস্থা কি হয়। আজকে আমি একটা হচ্ছে শেয়ার করি। একদিন আমার বাচ্চাকে নিয়ে আমি স্কুলে যাচ্ছিলাম, আমার বাচ্চা হচ্ছে আব্দুর রাজ্জাকে পড়ে, তো ওইখানে হচ্ছে একটা কাউমি মাদ্রাসা আছে, বাচ্চাগুলো খুবই ভদ্র। তো ওইদিকে একটা দোকান আছে, মাদ্রাসার নিচেই হচ্ছে একটা দোকান, একটা ফটো স্টার্টের দোকান প্লাস ওখানে একটা দোকান আছে। তো আমি আর আমার ফ্রেন্ড হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু আমাদের বাচ্চা ওইখানেই পড়ে। তো আচ্ছা কি চিংচাং পুং, আচ্ছা তো যাই হোক, যেটা বলছিলাম মূর্খদের বুঝিয়ে লাভ নেই। হ্যাঁ আমি বলতেও চাই না, জাস্ট আমি একটা টপিক বলছি, টপিকটা বলে আমি আবার প্রোডাক্টের দিকে চলে যাবো, আমি আমার প্রোডাক্ট থেকে দূরে সরে যাচ্ছি। তো কথাটা হচ্ছে সে মাদ্রাসার 3টা ছেলে দাঁড়িয়েছিল, আমি আর আমার ফ্রেন্ড হেঁটে যাচ্ছিলাম, আমার ফ্রেন্ড এখনো আছে, সে যদি লাইভটা দেখে সে কমেন্টও করবে। আর আমার ফ্রেন্ডও কিন্তু মুসলিম
তো ওইখানে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার বাচ্চাকে আনতে যাবো 10টা সাড়ে 10টার দিকে। তখন যেটা হয়েছে, 3টা ছেলে মনে হয়, আমার কাছে মনে হলো যে তারা ক্লাস 6 থেকে 7-এ পড়ে, আমি জানি না মাদ্রাসাতে কোন ক্লাস থেকে স্টার্ট হয়। দেন দে আর মানে লিটারালি মানে বলছে এরকম যে চাইনিজ চাইনিজ, এই চাইনিজ আসতেছে রে, এই চাইনিজ আইতেছে, এই জায়গাতে চাইনিজ দেখছো, চাইনিজ, ঠিক এভাবে কথাটা বলছে। আমি না জাস্ট 3 কদম হেঁটে সামনে গিয়েছি, আমি আর আমার ফ্রেন্ড দুইজনেই শুনেছি। শোনার পরে আমি আবার ব্যাক করেছি। আমি ওখানে মাথা গরম করি নাই, কিছু করি নাই। 3জনই বসা ছিল, দাঁড়ানো ছিল সেখানে। যেহেতু মাথায় টুপি পরা এবং মাদ্রাসার, কাউমি মাদ্রাসার পুরো ড্রেস আপ পরা, মাদ্রাসার ড্রেস তো হচ্ছে গিয়ে পাঞ্জাবি পরা, টুপি পরে, সবকিছু পরে, সবারই একই ড্রেস। তো আমি বলেছি তুমি কি এই মাদ্রাসায় পড়ো? সে বললো, সে না খুব ইয়ে হয়ে গেছে, আমাকে রিটার্ন আসতে দেখে সে খুব ভয় পেয়ে গেছে। তো আমি বলছি তুমি কি এই মাদ্রাসায় পড়ো? তো সে বলছে জি জি। তো আমি বলছি তোমাকে কি মাদ্রাসা এটা শেখায় যে অন্য জাতিকে দেখলে এইভাবে চাইনিজ, তারপরে চিংচাং, তারপরে হচ্ছে এই চাইনিজ আইতেছে, চাইনিজ আছে, সর 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 বেটা সর, চাইনিজ আইতেছে, এইভাবে বলতে শেখাইছে তোমাদের মাদ্রাসার হুজুররা? বলে না। তাহলে তুমি কেন এই কথাটা বললা? তো আমি যখন ওখানে বললাম যে তুমি যে কথাটা বলছো, তুমি যে আমাকে কমেন্ট পাস করছো, তুমি যে আমাকে বুলিং করছো, তুমি কি সেটা জানো? তোমার নামে আমি এখন হচ্ছে ইয়ে নিতে পারবো। তুমি যে আমাকে এই কথাটা বললা, যে তুমি যে আমাকে কমেন্ট পাসটা করলা, আমি এখন তোমার টিচারের কাছে গিয়ে বিচার দিব। তুমি কেন আমাকে এভাবে বললা? আমি কি যাব? তখন পাশ থেকে ওই আরেকটা বড় ছেলে, ওর সেম ফ্রেন্ড সার্কেলই দাঁড়িয়েছিল, বলছে যে এই বেটাই এখনই সরি বল। তো সাথে সাথে ছেলেটা আবার খুব সুন্দর করে বলছে সরি আপু, আর করবো না এরকম। আমি বলছি কথাটা মনে রাখবা, এই কথাটা বলেছো না, আর কখনো বলবা না। কারণ তুমি যে কথাটা বলছো এটার জন্য কিন্তু আমি কষ্টও পেতে পারি, এবং এটা যে একটা অপরাধমূলক কাজ করছো, তুমি রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে কমেন্ট পাস করছো, সেটা তো ঠিক না। যখন তাকে আমি সুন্দরভাবে বুঝালাম, তখন কিন্তু সে সেটা একসেপ্ট করে নিয়েছে এবং আমাকে সরিও বলেছে। এইটাই হচ্ছে শিক্ষা, এবং তাদেরকে এভাবে বুঝিয়ে বললে তারা সেটা হয়তো বা একসেপ্ট করে। কিন্তু অনলাইনের এই মাথা মোটা ছাগল গরুগুলারে তো আমি বুঝাইতে পারবো না, এগুলোর বুঝাই আমার লাভও নাই আসলে। তারপরে হচ্ছে ওই যে কিছু কিছু কমেন্ট আসে যে এত ছাগল মার্কা কমেন্ট করে, আসলে এগুলো বইলাও লাভ নাই। দেখা যায় কি এগুলা ম্যাক্সিমাম লেখাপড়া শিখেই নেই ভালো করে। ওই যে 2018 সালে কি হইলো, ওই যে কি অটো পাস করাই দিল, এইগুলা হচ্ছে এরকমই মাথা হবে, এরকমই ব্রেইন হবে, কিছু করার নাই। এই হচ্ছে অবস্থা। আপু শুনে খুশি হবে যে আমাদের চট্টগ্রামের লালখান বাজারের বাসাতে পাহাড়ের কিছু চাকমা আপুদের এবং তাদের ফ্যামিলিদের আশ্রয় দিয়েছে, যারা পাহাড় ছেড়ে এসেছে। অনেক আকুতি মিনতি করেছিল ওনারা, বাবা কিছু বাজার করেছে। আজ তাদের জন্য শুক্রবার আমরা যাব ওদের সাথে দেখা করতে, আমিও কিছু বানিয়ে নিয়ে যাব ভাবছি। আমি আপু কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব, আমি জানি আমার ওই এরকম, আমি এটা হচ্ছে আমি জানি এরকম আমার অনেক আপু আছে। আমি যে এভাবে বলছি, আমি সবাইকে ঢালাওভাবে কিন্তু বলছি না। একটা জিনিস দেখো, ব্রাহ্মণবাড়িয়াতে সবসময় কিন্তু ঝগড়া লাগে, সবসময় মারামারি লাগে, সবসময় লাঠি দিয়ে পিটাপিটি করে মানুষ, তাদের মধ্যেও কিন্তু দুইটা গ্রুপ আছে। তো তাদের মধ্যে, অথচ তারা কিন্তু মুসলিম, কিন্তু তারা ডেইলি এরকম প্রায় সময় দেখি ব্রাহ্মণবাড়িয়াতে মারামারি করে দুই গ্রুপের সংঘর্ষে এতজন আহত হয়েছে, এতজন নিহত হয়েছে। তাহলে বলো তো, তোমরা যে এখানে ডিভাইড করছো, যে পাহাড়িদেরকে সন্ত্রাসী সন্ত্রাসী বলছো ঢালাও ভাবে, কোন অ্যাঙ্গেল থেকে তোমরা এইটা বলো? তোমরা যে এভাবে সন্ত্রাসী বলতেছো, এটাও যে এক ধরনের অপরাধীমূলক কমেন্ট বা বুলিং, সেটা কি তোমরা জানো? তোমরা যে অনলাইনে ঢালাও ভাবে এভাবে পাহাড়ি সন্ত্রাসী সবাইকে ঢালাও ভাবে বলছো। যাই হোক, আমার কাউন্টার হচ্ছে আরেকটা আসতেছে ভিডিও, তোমরা সবাই অপেক্ষা করো। তোমরা আমার জন্য প্রে করে দিও, প্রার্থনা করো যেন সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, ভালো থাকি। আর এরকম থ্রেড ট্রুড চ্যাংটা পোলাপান দিবেই। এখন এগুলো যদি আমি আমলে নেই তাহলে আমি ভালো থাকতে পারবো না। কথা হচ্ছে যে আমি যখন পয়েন্ট দিয়ে কথা বলতে যাব, সেই পয়েন্ট যখন কেউ বুঝে না, আসলে তাদের সাথে আমি তর্কতে যাইতে চাই না। এই জন্য আমি হচ্ছে পোস্টে অনেকেই কমেন্ট করতেছে, আমি তাদের সাথে লাগতেও যাচ্ছি না, বলতেও যাচ্ছি না, ভদ্র ভাষায় কমেন্টের রিপ্লাই দিচ্ছি, বুঝলে বুঝবে, না বুঝলে নাই।
সেটা আমার দেখার বিষয়ও না। আমি পাবলিক প্লেসে কাজ করতেছি, পাবলিক অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, এই টাইপের অনেক মানে কথা আসবে। সো হোয়াট, আমলেরই নেই আমলে হবে। তবে হ্যাঁ, কিছু কিছুর জবাব তো আমাকে দিতেই হবে। ছোঁয়া ভুইয়া, হ্যালো, হাই ছোঁয়া আপু, কেমন আছো? যাই হোক, আজকে আমি দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি। এই প্রোডাক্টগুলো আমাদের উইন্টারের জন্য খুবই খুবই দরকার। আজকে না আমি লাইভের মধ্যে এত কথা বলে ফেলেছি, আসলে নিজের ইয়াটাকে আমি কন্ট্রোল করতে পারি না, কন্ট্রোল লেস হয়ে আসলে এতগুলো কথা বলা। যাই হোক আপুরা, আমি শুরু করে দিই আমার মেইন কাজ। আমি হচ্ছে দুটা প্রোডাক্ট দেখাচ্ছি আজকে স্কিন কেয়ারের মধ্যে। এটা হচ্ছে আমাদের জেন্সিং সিরাম, আর এটা হচ্ছে অ্যান্টি রিঙ্কেলের কাজ করবে। আমাদের যেহেতু সামনে উইন্টার চলে আসছে, উইন্টারে আমাদের স্কিনটা খুবই রুক্ষ হয়ে যায়, সূক্ষ্ম হয়ে যায়, তারপর ড্রাই হয়ে যায়, স্কিন থেকে ড্যান্ড্রাফ হয়, মানে স্কিন থেকে চামড়া উঠে উঠে আসে, এবং আমাদের যাদের বয়সের ছাপ তাড়াতাড়ি পড়ে যায় তাদের জন্য হচ্ছে আমাদের এই জেন্সিং সিরামটি। এই সিরামটি ইউজ করলে তোমরা হচ্ছে একটা ব্রাইটেনিং পাবা, হোয়াইটেনিং পাবা না, ব্রাইটেনিং একটা ইফেক্ট পাবা, এবং তোমাদের স্কিন যদি ঝুলে পড়ে, ফাইন লাইন পড়ে, রিঙ্কেল পড়ে, সেগুলোকে খুব সহজেই রিমুভ করবে। এই জন্য এটা হচ্ছে, এটার নাম হচ্ছে জেন্সিং। আর দেখবা যে চায়না বা জাপানে তারা প্রাচীন কাল থেকে কিন্তু জেন্সিং নামের যে একটা মানে কি বলে, ওটা গাছের মতো, গাছের শেকড় আছে, ওইটা দিয়ে মূলত তারা হচ্ছে স্কিন কেয়ারটা করে থাকে। তো আমি বলবো যে ওদের দেখবা যে স্কিন খুবই সুন্দর থাকে, খুবই ইয়াং থাকে, কোনো স্পট থাকে না, এরপর রিঙ্কেল কম পড়ে। তো সবকিছু আমার কমেন্ট করলে তোমার ফেসে যা হাসি দাও, এত ভালো লাগে আমার। তাই আপু, তোমাদেরকে যে আমি অনেকদিন পর পর দেখি না, ওই জন্য আমার ভালো লাগে। ভালোবেসেই তো তোমাদেরকে কমেন্ট করি আপু, কি করব বলো, আমার সুখ দুঃখর জায়গা হচ্ছে তোমরা। এই জায়গায় এসে তোমাদের সাথে একটু গল্প করি, একটু কথা বলি, আমার কাজ শেয়ার করি, আমার লাইফস্টাইল শেয়ার করি। আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমি না ওইরকম মানুষই না যে হইতেই পারলাম না, মানে স্ট্রং হইতে পারলাম না। সবার সাথে খুব মিলেমিশে থাকতে পছন্দ করি, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, কিন্তু তারপরেও মানুষের যে চিন্তা ভাবনা ওইগুলো দেখে খুব অবাক লাগে, আমি খুব মানে কষ্ট পাই আর কি। এনিওয়ে আপু, তো যেটা বলছিলাম, যারা যারা এই উইন্টারের মধ্যে একটা ভালো সিরাম চাচ্ছ, তোমরা হচ্ছে জেন্সিং আমাদের এই সিরামটা নিয়ে নিবা। এই সিরামটা কিন্তু একটা দুইটা না, একদম স্টেপ বাই স্টেপ কাজ করবে, আমাদের স্কিনের একদমই হচ্ছে 4th লেয়ার পর্যন্ত চলে যাবে। আমি আবারও বলছি, স্কিনের যাদের খুব ড্রাই হয়ে গেছে, যারা স্কিনটাকে একটু ব্রাইট করতে চাচ্ছ হেলদি ওয়েতে, অ্যান্ড যারা হচ্ছে তোমাদের রিঙ্কেলগুলোকে গায়েব করতে চাচ্ছ, যারা তোমরা হচ্ছে কি বলে ফাইন লাইনগুলোকে দূর করতে চাচ্ছ, যাদের আই পাফিনেস আছে, আই পাফিনেস বলতে হচ্ছে এই জায়গাটা ফুলে থাকে, যেমন আমার হচ্ছে এই যে টেনশনে এই জায়গাটা ফুলে গেছে একটু, তারপরেও এই যে এটাকে বলে আই পাফিনেস, আমার রাতে খুব ঘুম কম হয়, তারপরে হচ্ছে কন্টেন্ট যে ক্রিয়েট করি ওইটা ক্রিয়েট করতে করতে আমার সময় চলে যায়। আসলে সব কিছু মানে এত প্রেশার নিচ্ছে আমি ইদানিং, কি বলবো। তো তারপরে হচ্ছে কাজ তো আর হচ্ছে থেমে থাকতে পারবে না। দেখো আজকে জাস্ট হচ্ছে আমি নর্মাল একটা সানস্ক্রিন দিয়ে চলে আসছি, আজকে আমি লাইভ করব এভাবে, নর্মাল লাইভ করব বলে। তো যেটা বলছিলাম যে তোমরা যদি এই উইন্টারের মধ্যে এরকম একটা হেলদি ওয়েতে তোমাদের স্কিনটাকে ভালো রাখতে চাও, আর তারপর হচ্ছে রাখতে চাও, কি বলে ব্রাইটেন করতে চাও, ফাইন লাইন দূর করতে চাও, তোমরা এই জেন্সিং সিরামটা নিয়ে নিবা। এটা আমি বলবো সামনে যেহেতু উইন্টার আসতেছে, তোমরা এটা করে নিতে পারো, কি বলে এটা পারচেস করে নিতে পারো। তোমাদের উইন্টার আসার আগে তোমরা হচ্ছে কি স্কিন কেয়ার প্রোডাক্টগুলা তোমাদের কালেকশনে রাখো, কারণ হচ্ছে দেখা যাবে উইন্টার আসলে কিছু কিছু স্কিন কেয়ার প্রোডাক্টসের প্রাইস বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে থাকবে না, কি বলে বাজেট নাও থাকতে পারে। তো একটা সিরাম অনেক বড় সাইজের হয়, 100 ml এর, এটা 100 ml এর, এটা অনেকদিন চলে যাবে, প্রায় 1.5 মাস চলে যাবে চোখ বন্ধ করে, তোমরা এটা নিয়ে নিতে পারো। সো এই প্রোডাক্টটা দেখালাম, আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি। উইন্টার আসলে আজকে আমার হাত থেকে হচ্ছে শুধু এই প্রোডাক্টটা পড়ে যাচ্ছে। এটা এত কিউট একটা প্রোডাক্ট, এটার নাম হচ্ছে সিস্টার আলট্রা সানস্ক্রিন অয়েল কন্ট্রোল মিল্ক, তারপর হচ্ছে ইনভিজিবল টেকনোলজি, অ্যান্ড এটা হচ্ছে SPF 50 কন্ট্রোল
মিল্ক, আলট্রা সানস্ক্রিন অয়েল কন্ট্রোল মিল্ক। ওকে ফাইন। এই যে এটা হচ্ছে, এটা মেকআপের ইফেক্ট দিবে, এটা তোমার স্কিনটা যদি খুব বেশি অয়েলি হয়ে থাকে সেটাকে হচ্ছে কন্ট্রোল করবে, তোমার এক্সট্রা অয়েলগুলোকে হচ্ছে ভেতর থেকে ক্লিন করা শুরু করবে। এরপর হচ্ছে তোমার যদি খুব বেশি সোয়েটিং হয়েও যায় স্কিনটা খুবই ক্লিয়ার রাখবে। অ্যান্ড দেন হচ্ছে তোমার কোনো মেকআপ করতে হবে না। এই সানস্ক্রিনটা যখন নিবা জাস্ট ইউজ করবা, ইউজ করার পরে একটা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার পরে হচ্ছে তোমরা বাইরে চলে যাবে, কলেজ গোয়িং, ভার্সিটি গোয়িং, স্কুল গোয়িং যাই আপুরাই আছো, তোমরা একটা সানস্ক্রিন ব্যবহার করবা, সানস্ক্রিন ব্যবহার করবা। আচ্ছা, আমি একটা আপুকে দেখতে পাচ্ছি, আপুটার নাম বলছি ফাহমিদা আহমেদ পুষ্পিতা আপু। আপু তুমি কেমন আছো বলো? তোমাকে অনেকদিন পর আমার লাইভে দেখলাম। পুষ্পিতা আপু কেমন আছো তুমি? ভাইয়া কেমন আছে? তোমার বেবি কেমন আছে? তুমি যদি রিপ্লাই দাও তাহলে আমি তোমার সাথে কথা বলবো আবারও। তুমি যদি রিপ্লাই নাও দাও আমি আবারও কথা বলবো তোমার সাথে। যাই হোক, এইটা কিন্তু খুবই একটা কাজের জিনিস, এটা খুবই একটা কাজের জিনিস। যারা যারা এই টাইপের অয়েল কন্ট্রোল টাইপের হচ্ছে তোমরা স্কিন কেয়ার সানস্ক্রিন খুঁজতেছো, তোমরা এটা নিয়ে নিতে পারো। হ্যাঁ, এটা আমাদের এখন হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট, খুবই ভালো। অ্যান্ড এইটা আমি ইউজ করব। আমি নেক্সট ফ্রাইডেতে যাচ্ছি হচ্ছে ইয়েতে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের আর হচ্ছে শোরুমে, সেখানে গিয়ে আমি অনেকগুলো শপিং করব এবং সেগুলো ইউজ করে তোমাদের সাথে রিভিউ দিব। আপু তোমাকে আজ টায়ার্ড লাগছে, লাইভ শেষ করে একটু সময় নিয়ে রেস্ট নিও। আমিও আজ সারাটা দিন বাদাম খেয়ে খেয়ে কাটিয়ে দিয়েছি। আজকে আপু আমি প্রচুর ভাত খেয়েছি। আজকে আমি জাস্ট হচ্ছে ভিডিওটা মেক করার পরে অনলাইনে যখন ছাড়ার পরে আমার এত ক্ষুধা লেগেছে, কারণ কথা বললে অনেক ক্ষুধা লাগে, এবং আমি ট্রাস্ট মি আপু, আমার জীবনে মনে হয় আমি কোনো ব্লগে এতটা এফোর্ট দেই নাই। আমি লাস্ট যে ব্লগটা বানালাম এই ব্লগটা এফোর্ট দেওয়ার জন্য আমি গত রাত 3টা পর্যন্ত জেগেছিলাম, একদম সুন্দরভাবে ল্যাপটপে বসে কাট করে খুব সুন্দরভাবে আমি প্রেজেন্ট করার ট্রাই করেছি, যেন আমার যে আশেপাশে আমার বাঙালি আপুরা ভাইয়ারা আছে তারা যেন আমাদেরকে ভুল না বুঝে। ভাই এমনি রিলেশন নাকি তৈরি হতে অনেক সময় লাগে, আর রিলেশন ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। এই জিনিসটা আমি চাই না। আমি সব সময় আপু যে জিনিসটা ভয় পাই সেটা হচ্ছে মানে কারোর সাথে রিলেশন যখন ভেঙে যায় ওই জিনিসটা না আমি নিতে পারি না। সো আমার কিছু পুরানো আপুদের সাথে শুধুই কেন জানি মানে তারা আমাকে ভুল বুঝলো, তারা আমাকে এইভাবে মানে এমন কমেন্ট করলো যেগুলো আমার খুব খারাপ লাগলো। আমি চিন্তা করলাম সারা রাত কেন এরকমটা হলো। এরপর গত রাতে হচ্ছে ভিডিওটা এডিটিং করতে করতে আমি ঘুমায়া পড়ছি। আমার মোবাইল থেকে ভিডিও নেওয়ার সময় এভাবে তাকাচ্ছিলাম, তো আমার তো ঘাড়ে একটু ব্যথা, মুখের উপরে পড়েছে আমার, মানে এখানে ব্যথা পেয়েছি, যে থুতনিতে ব্যথা পেয়েছি। তারপরে হচ্ছে যেটা হলো সকালবেলা 6টা বাজে উঠলাম, বাচ্চাকে নিয়ে গেলাম স্কুলে নিয়ে গিয়ে আবার 10টা বাজে আসলাম। ওখানে দুইবার 4বার আমার আসতে হয়। আসার পরে ওই মাঝখানে একটু ঘুমিয়েছিলাম, যে ফাইনাল যখন আমি এক্সপোর্ট করি ভিডিও তখনও আবারও শুনছিলাম, ওই শুনতেই ঘুমিয়ে গিয়েছিলাম। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এই জিনিসটা তুলে ধরার জন্য যেন আমাদের 2 জনগোষ্ঠীর মধ্যে যেন ভুলটা না হয়, এই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি ইলেকট্রিক আমার যে চুলা আছে সেটার মধ্যে ডিম বসায় আমি ভুলেই গেছি। ভাগ্যিস যে কারেন্ট চলে গিয়েছিল, না হলে ওটা আজকে আগুন ধরে যেত। মানে এমন অবস্থা, কি বলবো আপু, আর বলো না। লাভ ইউ বোন সিলভি শিমু আপু, লাভ ইউ টু আপু। তো যেটা বলছিলাম যে আজকে আমি 2টা প্রোডাক্টই দেখাবো, আজকে বেশি প্রোডাক্ট দেখাবো না। আজকে এটা আমার লাস্ট লাইভ, তো কালকেও চেষ্টা করবো লাইভে আসার জন্য। ফ্রাইডেতে তো আসতেছি লাইভে, আমি বলবো যে তোমরা সবাই আমার লাইভে জয়েন করবা। ফ্রাইডেতে ঠিক 2টা থেকে 2:30টার মধ্যে লাইভ হওয়ার ট্রাই করব। আর ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে যখন যাব তাদের শোরুমে, দিদির শোরুম থেকে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখাবো যেগুলো হয়তো বা আমার এখানে দেখাতে পারি না। অ্যান্ড আমরা যেটা সিলেক্টিভ প্রোডাক্ট আছে, আমরা যারা প্রমোটিং এর কাজ করছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সিলেক্টিভ কিছু প্রোডাক্ট দেখাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সেখানে গিয়ে অনেকগুলো ভ্যারাইটিস প্রোডাক্ট দেখাবো। আর আমি মনে করি সেখান থেকে তোমরা সবাই অর্ডার করবা। ফ্যান্সিদি খুবই ভালো মানে একজন মানুষ, আর ফ্যান্সিদির সাথে যখনই আমি কথা বলি আমার খুব ভালো লাগে। দিদিও কিন্তু মানে এত প্রোডাক্টগুলো নিয়ে এত টেনশন করে যেন সব সময় ক্লায়েন্টদেরকে, কাস্টমারদেরকে অরিজিনাল প্রোডাক্টটা যেন দিতে পারে, সেটাই হচ্ছে উনি সব সময় ট্রাই করে। সো
সো আমি বলবো যে তোমরা যদি কোনো স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ যদি কোনো পেজ থেকে পারচেস করতে চাও, সোজা তোমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করবা। অ্যান্ড আমাকেও তোমরা কমেন্ট করে বলতে পারো যে বা মেসেজ করতে পারো কোন প্রোডাক্টটা নিলে ভালো হবে। আর আমি তো সবসময় হচ্ছে শর্ট ভিডিওগুলো দিয়ে দিচ্ছি প্রোডাক্ট নিয়ে, সো তোমরা সেগুলো দেখতে পারো, সেখানে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে হয়তো বা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ যেটা আছে সেটাও তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিতে পারে প্রোডাক্টগুলোর সম্পর্কে। এনিওয়ে, আজকে আমি এই দুইটা প্রোডাক্ট দেখালাম, একটা সিরাম আর একটা হচ্ছে সানস্ক্রিন। এই দুটা খুবই ভালো, উইন্টার আসতেছে, তোমরা হচ্ছে এটা তোমাদের ইয়ের মধ্যে নিয়ে নাও, বাজেট ফ্রেন্ডলির মধ্যে নিয়ে নাও। একসাথে যখন দুটা কিনবা তখন প্রোডাক্টে তোমরা এমনিতেই হচ্ছে ইয়ে পাবা, ছাড় পাবা। প্লাস হচ্ছে আমার হাতে থাকা এরকম প্রোডাক্ট নিয়ে যদি স্ক্রিনশট তোমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে দাও, তোমরা আমার থ্রোতে আরেকটা হচ্ছে ইয়ে পাবা, ডিসকাউন্ট পাবা। তারপরে হচ্ছে 1 বছরের জন্য তোমরা একটা অল্প কিছু পেমেন্ট করে, বেশি না, একদম অল্প কিছু পেমেন্ট করে তোমরা হচ্ছে এরকম একটা ভিআইপি কার্ড নিয়ে নিতে পারো। এই যে এই ভিআইপি কার্ড যখন তোমরা ইউজ করবা তখন কিন্তু তোমরা সারা বছর শপিং করতে পারবে একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে। এগুলো হচ্ছে স্টুডেন্ট আপুরা যারা আছে তাদের জন্য মাছ বেটার, এবং যারা কি বলে এটা ইয়ে আছে, চাকরিজীবী আপুরা আছে, ভার্সিটি গোয়িং আপুরা আছে, তারা এরকম একটা হচ্ছে ইয়ে কিনে নিতে পারো, করে নিতে পারো ভিআইপি কার্ড। এই ভিআইপি কার্ডের সম্পর্কে আমি শপে গিয়ে বলবো, মানে ফ্যান্সি স্কিন কেয়ার শপে গিয়ে বলবো, এরপরে হচ্ছে তোমাদেরকে ডিটেলস বলবো, উনি নিজে ডিটেলস বলে দিবে। ওকে আপুরা, সো আজকে যাচ্ছি। পান্নি জামান আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার যে আদিবাসী ভাই বোনদেরকে তুমি হেল্প করছো সেটার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আমি কিভাবে যে সেই থ্যাঙ্কস দিব, আমি যদি কখনো চট্টগ্রামে আসি, আমার হচ্ছে এনআইডি কার্ড ঠিক করার জন্য আমার চট্টগ্রামে আসতে হবে, চট্টগ্রাম হয়ে যেতে হবে। সো তখন আমি হচ্ছে তোমার সাথে যদি পারি আমি দেখা করবো, আমার ইচ্ছা আছে তোমার সাথে দেখা করার জন্য। একটা দিন আমরা কফি আড্ডা দিব, ঠিক আছে আপু? আমি আসলে তোমাকে নক দিব। তাও তো যথেষ্ট চেষ্টা করেছো নিজের মতো করে বোঝানোর জন্য, এখন গাধাগুলা বুঝলেই হয় আর কি, সেটাই আপু। আমার মনে হয় আমি একদম পারফেক্টলি আমি সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পেরেছি বিষয়টা। কারণ দেখা যায় কি এখানে অনেক ভুল বুঝাবুঝি আছে, অনেক প্রোপাগান্ডা হয়। সো এই প্রোপাগান্ডা থেকে মানুষ ট্রিগার করে, যখন মানে এইভাবে ট্রিগার করে একটা জাতির উপরে কিভাবে এরকম বৈষম্য, তারপর হচ্ছে বিদ্বেষী, এরপর হচ্ছে যেটা করে কি বলে কটূক্তি, অকথ্য ভাষা, এবং হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে সন্ত্রাসী ট্যাগ দেওয়া ঢালাওভাবে পুরো পাহাড়ি জনগোষ্ঠী, আমার মানে আদিবাসী ছেলেগুলা মেয়েগুলাকে আমাকেই সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে। ও মা, এটা কি? আমি কি সন্ত্রাসীগিরি করলাম ভাই? আমি একটা হচ্ছে যে সাধারণ মানুষ, তারা কি এটাও বুঝে না? ওই যে বললাম ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু তারা একই জাতের মানুষ, তারাও মুসলিম, তারাই কিন্তু দুই পক্ষ মারামারি হানাহানি হয়ে কিছু আহত হচ্ছে, কিছু মারা যাচ্ছে। ভাই তোমরা এইভাবে কেন ডিভাইড করে চিন্তা করো না? এখন সেই কোন সন্ত্রাসী গ্রুপ KNF না MNF সেই লোক কখন এই গ্রুপ করে তারা যে এত কিছু, ভাই আমরা তো পলিটিক্যাল পার্টির সাথে সবাই জড়িত না। আর আমরা এগুলো আমরা যারা মানে মানুষ, প্রগতিশীল চিন্তা ভাবনা মানুষ, আমরা সবসময় নিউট্রাল চিন্তা ভাবনা করি। হতেই পারে সমতলে কোথায় না চাঁদাবাজি হয়, কোথায় না মানুষ খুন হয়। এই যে চট্টগ্রামে যে ছেলেটাকে পিটায় মেরে ফেললো, এই যে তাও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান গাইতে গাইতে, কি মধু হই হই আরে বিষ খাওয়াইলা না জানি কি গান গাইলো। আজকে আমি একজন পুলিশের লোক দেখলাম যে ওখান থেকে বিবৃতি দিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিউজে। তো ওকে যে মারলো, ওরাও তো মুসলিম ছিল, মুসলিম ছেলে মুসলিমকে মারলো। ভাই তোমরা আমাদেরকে ঢালাওভাবে হচ্ছে গিয়ে এই স্যাটেলারদেরকে নিয়ে আমরা কথা বলেছি, আমরা তো ভাই সত্য কথাটাই বলেছি। স্যাটেলার তো আমরা নামও দেই নাই, আমি তো সেটাই বললাম। ইতিহাস যদি ঘাটাঘাটি না করে, আন্দাজে যদি পক 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 করে, তাহলে তারা তো যুক্তি কখনো মানবে না, তারা যুক্তি কখনো শুনতেই চাইবে না। কারা যুক্তি শুনতে চায় না জানো আপু? যারা মূর্খ, যারা অশিক্ষিত, যাদের ন্যূনতম হিস্ট্রি সম্পর্কে জ্ঞান নাই, যারা বই কখনো পড়ে না, তারাই হচ্ছে মূর্খের মতো তর্ক করবে। আর আমি তো সবসময় যুক্তি দিয়ে কথা বলি, আমি কখনো এমন ঢালাওভাবে যুক্তি দেখাই না যেটা কিনা আমার জন্য সমস্যা হতে পারে। হ্যাঁ আমি তর্ক করি, এটা তুমি বলতে পারো, তর্ক করব না কেন? তর্ক কেন করব না? যেখানে আমরা যারা পাহাড়ি সাধারণ জনগোষ্ঠী আছি তাদেরকেও তোমরা ঢালাওভাবে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছ, তো সেখানে আমি কথা বলবো না? ভাই আমি তো ওই জায়গা থেকে বিলং করি, আমি তো আদিবাসী ফ্যামিলি থেকে বিলং করি। তাহলে আমার যেই মানুষগুলোকে এইভাবে বাজে বাজে করে কমেন্ট করা হচ্ছে, বিশ্রী ভাষায় করা হচ্ছে, পুরা জাতি জনগোষ্ঠীকে সন্ত্রাসী ট্যাগ দেওয়া হচ্ছে। আচ্ছা পাহাড়ের উপরে যে ঝুম চাষ করে দিন আনে দিন খায়, ও কি সন্ত্রাসীগিরি করে?
আমি তো ওই ভিডিওর মধ্যে বান্দরবানের কিছু কি বলে এটা পয়েন্ট তুলে ধরেছি। তুমি জানো আপু, পানি আপু, আমি তোমাকে বলছি, বান্দরবানের বম ফ্যামিলির 161 জনকে তারা হচ্ছে নিরীহ, তারা নর্মাল সাধারণ মানুষ, তাদেরকে হচ্ছে জেলে নিয়ে রাখা হয়েছে। এবং আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আমি সেই জিনিসটা উল্লেখ করতে পারি নাই। সেখানে যে দুটা মহিলা আছে সেখানে 2 বছরের বাচ্চা সহ আছে, সেটা আমাদের ইয়ে থেকে এবং মানবাধিকার ইয়ে থেকে মানে কি বলে এটা সংগঠন থেকে সেই বিষয়ে কথা পর্যন্ত বলেছে, পোস্ট পর্যন্ত বলেছে। কই, এটা তো কখনো কোনো সমতলের কোনো নিউজ চ্যানেলে আসে নাই, কোনো নিউজ চ্যানেলেই আসে নাই। এই যে সেখানে 2 বছরের শিশু, আমার কাছে ছবি আছে, আমি দেখে আমার লিটারালি কান্না পাইছে, লিটারালি আমার খুব খারাপ লাগছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেরকম ইয়েমেনের গাড়ি থেকে লাশ ফেলে দেওয়া দেখে আমি কান্না করছি আমার ছেলেকে বুকে জড়ায় ধরে, ওই ছবিটা দেখে আমার বেচারা মানে একদম ছোট, আমাদের পাহাড়ের উপরে গেলে ওইখানের মানুষ কিভাবে জীবন যাপন করে এটা যারা গেছে তারা তো জানে। তো এরকম সাধারণ জনগোষ্ঠীকে কিভাবে জেলের মধ্যে রাখে এবং প্রেগনেন্ট মহিলাকে কিভাবে জেলের মধ্যে রাখে, এবং সবচেয়ে বেশি ন্যাক্কারজনক যে পয়েন্টটা আমার কাছে শুনে খুব খারাপ লেগেছে, যেটা আমাকে মানে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে ব্লাড ক্যান্সারের একজন পেশেন্ট সেই জেলে বন্দি, তারা কোনো দোষই করে না এবং তাদের উপরে কোনো প্রমাণেই আসে নাই। তাহলে এগুলো কারা করতেছে? সেখানে শাসনে কে আছে? কে শাসন করছে? পাহাড়ে কে শাসন করছে? তাদের আন্ডারে কেন এরকম নিরীহ মানুষরা জেল খাটবে যারা কোনো কিছু করেই নাই? তারা কি অশিক্ষিত দেখে? তাদের মধ্যে শিক্ষার আলোটা পৌঁছায় নাই দেখে? তোমরা যদি এমন একটা বাহিনী কি বলে প্রশাসন, তোমরা যদি সেখানে এখনো শিক্ষার আলোটা পৌঁছায় দিতে না পারো, তাহলে তোমরা পাহাড়ে গিয়ে তোমরা সেখানে থেকে কি করো? কি করোটা কি? আমি এই জিনিসগুলো মেনে নিতে পারিনি। এই জন্য আমার মধ্যে না ওই জিনিসটা খুব বাজেভাবে ইফেক্ট করছে, যে আমার এই মানে এই নিরীহ মানুষগুলো কেন জেল খাটবে? এই বাচ্চাটা কেন, 2 বছরের বাচ্চা কেন জেলে থাকবে রে ভাই? এটা কোন ধরনের আইন, কোন ধরনের নিয়ম? আরে ভাই, তোমরা হচ্ছে গিয়ে সেই ছেলে বাংলাদেশের জার্সি পরে যে 14 বছরের ছেলেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন ধরে নিয়ে গেছো, তোমরা তো সমতলের মানুষ পারো না যে অনলাইন ভেঙে ফেলতে। আর 2 বছরের বাচ্চা বান্দরবানে সেই বম জনগোষ্ঠীর একটা 2 বছরের বাচ্চাকে ধরে রাখছে, সেটার জন্য তো কেউ কথা বলে না। তারা কি মানুষ না? তোমরাই তো সেখানে বৈষম্য নিয়ে আসতেছো। এই নিউজগুলা কেন নিউজে আসে না? কিসের ভয়? কেন ভয় পায় এগুলা তুলে ধরতে? কেন ভয় পাবে? একটা সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রের মধ্যে এই সমস্ত কথা বলতে আমরা কেন ভয় পাবো? কেন কিছুদিন আগে তোমরা বলছো তোমাদের নাকি কথা বলার কোনো বাক স্বাধীনতা নাই, তাহলে এখন কেন এখন পর্যন্ত আমাদের বাক স্বাধীনতা হয় নাই? সেই সাল থেকে কি বলে এটা 79 থেকে আমাদের পাহাড়ি জনগোষ্ঠী আদিবাসীদের কেন তখন থেকে আমাদের বাক স্বাধীনতা নাই? আমি তো বলেছি আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি সমতলে। স্বাধীন জিনিসটা পাহাড়ি জনগোষ্ঠী কখনো সেই স্বাদ গ্রহণ করতে পারে নাই। আমি দোয়া করি, আমি প্রার্থনা করি এই সমতলের মধ্যে যেন সামরিক শাসন নিয়ে আসে, তখন বাঙালি বুঝবে সামরিক শাসন কি। এই একটা এক্সামের চিন্তায় আমাকে শান্তি দিল না। আরে আপু, আরে বইলো না আপু, আসলে বিষয়গুলো এমন হয়ে যাচ্ছে বুঝছো, মানে খুব খারাপ লাগে, খারাপ থেকে খুবই মানে হয়ে যায়। এই জিনিসগুলো বলতে না পারলে বুক ফেটে যায়। এই যে ছবিগুলো দেখছে আমি যখন ছবিগুলো দেখছি, যখন পুরো কাহিনী পড়ছে, আমি রাতে 3টা পর্যন্ত আমি আমার হাজবেন্ডকে দেখাইছি যে দেখো এগুলো কি দেখতেছি আমি। এই ছোট ছোট মানে ছোট একটা বাচ্চা 2 বছরের, আমারও তো বাচ্চা আছে, পুলিশ দাঁড়ায় আছে, ভাই সে কি অপরাধ করছে? ওটা এখন পর্যন্ত ঝুলে আছে, এখন পর্যন্ত ওরা কারাগারে। কেন থাকবে? ওদেরকে নিয়ে কি কেউ কথা বলার নাই? কেন কথা বলতে পারে না কেন ভাই? আমরা কেন কথা বলতে পারবো না? এটা একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে আমরা কথা বলতে, আমি এগুলা চিন্তা করতে করতে আপু সিক হয়ে যাচ্ছি। এগুলো দেখার পরে আমি সিক হয়ে যাচ্ছি লিটারেলি, মানে আমি কাজেই মন দিতে পারছি না। দেখো আমি কিন্তু প্রতিদিন 3টা-4টা ব্লগ দিই, আমার লাইফস্টাইল ব্লগ, আমার মেকআপের ব্লগ, আমার ফ্যাশন ব্লগ। আমি কোনো কাজে ফোকাস করতে পারতেছি না ওই দিন যখন আমি এই জিনিসটা আমার সামনে আসছে।
এগুলা কি আমরা সমতলের মানুষের কাছে বলতে আসি? তোমাদের কাছে কখনো বলি? বলার মতো আমাদের সেই টেন্ডেন্সি রাখছে? দিচ্ছ, উল্টা আমাদেরকে সন্ত্রাসী ট্যাগ দেওয়া হচ্ছে। আজকে লাইভে এসে আমি অনেক কথা বলছি, কারণ এগুলো আমার মনের মধ্যে জমা। সব কথা আমি ভিডিওর মধ্যে প্রকাশ করতে পারি না, এই জন্য আজকে লাইভে আসছি। আজকে আসলে আমি বলছি, কারণ কেন বলছি, কিভাবে বলতে পারছি আমি জানি না। চিন্তা করে দেখো, একটা মানুষ কখন এরকম ট্রমাটাইজ হলে আজকে নিজের প্রফেশন থেকে দূরে গিয়ে প্রফেশনকে রেখে আজকে এই কথাগুলো বলছে। এটা হচ্ছে মেন। আর যারা হাহা রিয়েক্ট দিচ্ছে না, তারা হচ্ছে এক একটা কি বলবো, ওই যে থাক, আমি বলতে চাচ্ছি না, আমি আমার তাদের লেভেলে নিয়ে যেতে চাচ্ছি না আর কি, আমি আমার লেভেলটা ধরে রাখতে চাচ্ছি। এদের মধ্যে কি বিন্দু মাত্র দয়া মায়া নেই, নাকি কি একটা দেশে বসবাস করছি রে বাবা? আপু, এই ছবিগুলো আমি হয়তো বা পরে কোনো ভিডিওতে তুলে ধরবো, বাট ছবিটা দেখলে লিটারালি তোমার কান্না চলে আসবে। সেই 2 বছরের বাচ্চা কি বুঝে, একটা স্যান্টো গেঞ্জি পরা আছে, একটা প্যান্ট পরা আছে। আমিও তো আমার বাসার যে কাজের বুয়া যে আসে, খালা যে আসে, আমার নিচে যে দারোয়ান আছে, তাদেরকে আমি মানে, তারাও তো বাঙালি, তারাও তো মুসলিম, আমার বাসায় কাজ করে, কিন্তু আমি কখনো তাদেরকে এতগুলা কাজের মানে খালার মেয়েকে আমি এতগুলা মেকআপের প্রোডাক্ট দিয়ে দিয়েছি। চাইলে আমি এগুলো লাইভে এসে বিক্রি করতে পারতাম না, আমি করি নাই। খালা শুধু আমাকে বলেছে তার মেয়ে নাকি সাজতে পছন্দ করে, এই জন্য হচ্ছে গিয়ে মানে এই কসমেটিক্স জিনিসটা খুব পছন্দ করে। তো সাথে সাথে কি করছে, আমি ব্যাগ করে 2 বক্স 2 টিফিন ক্যারিয়ার আমি হচ্ছে দিয়ে দিয়েছি, মেকআপের প্রোডাক্টগুলো দিয়ে দিয়েছি আর কি। এগুলো পরে আছে, দিয়ে দিই, থাকো, ব্যবহার করতে পারবে। এই বন্ধ করো। এরপরে যেটা হলো, রিসেন্টলি একটা হচ্ছে মেয়ে, আলো নাম, সেই মেয়েটাকে আমি নিচ থেকে ডেকে এনে ভাত খাওয়ালাম। আমরা যদি এত বাঙালি বিদ্বেষী হতাম, তাহলে কি এই কাজগুলো আমরা করতাম? আমরা তো এরকম করি না। কোনো একটা ছোট বাচ্চাকে দেখলে আমরা তো কখনো ওরকম বৈষম্য তৈরি করি না। আমি রাস্তার মধ্যে কোনো মানে যে ভিক্ষা করে ফকিরের বাচ্চা, গতকাল আমি আর আমার ছোট বোন বের হয়েছি, এক বাচ্চা আমাদের সি ব্লকের এক মুখে ঘুমাচ্ছে, মানে লিটারালি রাস্তায় ঘুমাচ্ছে। ওকে দেখে আমার এমন খারাপ লাগছে, মানে মানুষ কেন এরকম? তো ভাই, ওরা তো ভাই সেই মুড়ার উপরে থাকে, সেই 1000 গজ উপরে থাকে। মানে আমরা এখানে কত 7-8 তলা বিল্ডিং, ওরা মনে হয় 14 তলা বিল্ডিং যেরকম উঁচা, ওরকম উঁচা পাহাড়ে থাকে রে ভাই। ওরা কি বুঝে? এই ছোট বাচ্চাটার মাটা কি সন্ত্রাসীগিরি করবে? ওই নাথান কি বম না জানি, KNF এর ইয়ার নাম, সংগঠনের যেই মেন লোকটা, ওটার নাম, ও কি এগুলা করতে গেছে? ও কি হচ্ছে গিয়ে ওই KNF এর সাথে সংযুক্ত হতে গেছে, অথচ তার কোনো সত্যতাও পাওয়া যায়নি, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত জেলে ধরে রাখা হয়েছে, জেলে বন্দি করে রাখা হয়েছে। কেন? এগুলো নিয়ে তো আসলে কোনো বাঙালিকে আমি কথা বলতে দেখলাম না। হ্যাঁ, দেখি কয়েকজন কথা বলে, রিসেন্টলি অনলাইনে কথা বলতেছে, বাট ওরকম না আর কি। এই জিনিসটা খুব ভাবায়। অথচ আমরা সব সময় চেষ্টা করেছি যে আমরা যেন ডিভাইডার চিন্তা ভাবনা না করি। তো আমি তো সেই ব্লগের মধ্যে আপু সবকিছু তুলে ধরেছি, তোমরা এবার বিবেক দিয়ে বিবেচনা করো, কারা এই সমস্যাগুলো ক্রিয়েট করে, কারা হচ্ছে এরকম বিভক্ত করতে চায়। আবার আমাদেরকে বলে আমরা নাকি পাহাড় ভাগ করে ফেলতে চাচ্ছি। আরে ভাই, কেমনে? যারা এটা বলে তারা হচ্ছে একদম জন্মের মূর্খ। আমরা তো কখনো বলি নাই ভাই পাহাড় ভাগ করে ফেলবো। পাহাড় কেন ভাগ করবো? এটা হচ্ছে বাংলাদেশের আন্ডারে। আমরা এই জায়গাটাকে কেন পাহাড় ভাগ করতে চাইবো? কি কারণে করব? পাহাড় ভাগ করলে কি হতে পারে দেশের মধ্যে, সেটা কি আমরা বুঝি না? নাকি এতটুকু আমাদের মানে নাই? তারপর আরো কয়েকটা ছেলে, ছোট ছোট বাচ্চা, ওরা হয়তো না বুঝে বলছে হ্যাঁ পাহাড়ে আমরা থাকবো। রক্ত গরম তো, উঠতি বয়সের ছেলে, ছোট বাচ্চা বলে ফেলছে আর কি ভুলে, যে হ্যাঁ পাহাড়ে আমরাই থাকবো, বাঙালিরা থাকতে পারে, এরকম বলছে হয়তো বা। সেটা আমি দেখছি, ওখানে কি আবার আমাকে অনেকেই ট্যাগ দিয়েছে। তো ওরা কি বুঝে? ওটা তো দেখলে বোঝা যায় ওরা ছোট বাচ্চা, মাথা গরম, স্টুডেন্ট মানুষ, বলে ফেলছে। এটা নিয়ে এত রিয়েক্ট করার কি আছে? সমতলে মনে হয় বাঙালি ছেলেরা কোনো কিছু করে না। এই যে ল্যাব এডের সামনে গত সপ্তাহের মধ্যে ক্লাস 9-এর পোলাপাইন হচ্ছে গিয়ে রাস্তা ধরে রাখছে, তখন সবাই কমেন্ট করছে কি ফিরার উপরে কোনো ওষুধ নাই। আবার তোমরা হচ্ছে আমাদের এই ছোট ছোট ছেলেগুলো, নাদান ছেলে, বলে ফেলছে আর কি অনলাইন মানে সোশ্যাল মিডিয়াতে বা ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয়, হয়তো বা তাদের সেটা মানে বুদ্ধি হয় নাই, বলে ফেলছে। সেটা নিয়ে তোমরা যা অবস্থা করছো, মানে একটা কিছু পাইলেই সেটারে এমন বড় করে,
সেটা কি সত্য না মিথ্যা, না বুঝে বলছে না না বুঝে বলছে, কোনো ধরনের কোনো তোমরা যাচাই বাছাই করো না যারা এরকম পোস্ট শেয়ার করে। এদের মধ্যে কি বিন্দু পরিমাণ, আচ্ছা যাই হোক আপু, অনেক লেট হয়ে গেছে। তাসনুবা জামান তিথি আপু, আসলে এগুলোর বিষয় নিয়ে থাক বন্ধ করে দাও বাবা, এগুলোর বিষয় নিয়ে বন্ধ করে দাও, আমার চোখে লাগতেছে। এগুলোর বিষয়ে নিয়ে সবার কথা বলা উচিত। হ্যাঁ আপু তাসনুবা জামান আপু, এই জন্য আমি চাচ্ছি, আমি যতটুকু পারি আমি কথা বলছি। আজকে যদি একটা ওই যে বললাম না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি একটু মানে কালকে আমি আরেকটা ভিডিও আপলোড করবো, সেখানে তোমরা দেখো আমি কি পার্থক্য মানে ডিফারেন্সটুকু বুঝাইছি, সেখানে আমি এত সূক্ষ্মভাবে তুলে ধরেছি। এটা তোমরা কালকে ভিডিও পাবা, সেটা দেখার পরে তোমরা কমেন্ট করো। আমরা যদি ওরকম চিন্তা ভাবনা করতাম তাহলে আমরা কখনো এটা করতাম না। হ্যাঁ, আপনি আপনার স্থানে থাকেন দিদি, লিপু চাকমা। আচ্ছা, আপনি আপনার স্থানে থাকেন দিদি, মূর্খদের সাথে তর্কে জড়িয়ে লাভ নেই, সময়ের অপেক্ষায় থাকেন, সময়ে সবকিছু জবাব দিবে। সেটাই সিস্টার, আমি ট্রাই করছি যে আমি আমার জায়গা থেকে মানুষের কাছে, আমার যে অডিয়েন্স আছে, আমার যে ফ্যান ফলোয়ার্স আপুরা আছে, যারা আমাকে খুব কাছে থেকে চেনে, যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখতেছে, আমার সম্পর্কে জানে, আমি তাদের কাছে বার্তাগুলো পৌঁছায় দিতে চাই। আমার জনগোষ্ঠী কেন এরকম অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত হবে সে পাহাড়ের মানে মানুষগুলো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, অ্যাজ এ রিকোয়েস্ট ইউ গাইজ, যে তোমরা পাহাড়ে যাবা, ঘুরতে যাবা, পাহাড়িদের জীবন দেখে আসবা, ঘুরতে যাবা। যখন তোমরা দুর্গম পাহাড়ের ভিতরে যাবা না, তখন বুঝতে পারবা পাহাড়িদের জীবন কি। সো ওই জিনিসটা মাথায় রেখে তোমরা যখন মানে যাবা, ঘুরতে যাবা, তাদের লাইফস্টাইলগুলোই সমতল থেকে অনেক ভিন্ন হয়ে থাকে। সো ঘুরতে যাও। আমরা আরেকটা কথা বলে যে ওখানে গেলে সেনাবাহিনীর প্রোটোকল লাগে, এই লাগে, হ্যান লাগে, তেন লাগে। আচ্ছা আপু, পুরাটা হচ্ছে কি বলে রিজার্ভ, বড় বড় গাছপালা জঙ্গলের ভিতরে কি এই রাতের বেলা টুরিস্টরা ঘুরবে? আরে ভাই, থাইল্যান্ড মালয়েশিয়া গেলেও তো একটা টাইমে গিয়ে সব বন্ধ করে দেয়, এরপরে কি তারা রিস্ক নিবে? এমনকি আমি যে শ্রীমঙ্গল সিলেটে যাই, ওখানে তো কক্সবাজার আমরা যে রিসোর্টগুলোতে থাকি, তারাই তো বলে দেয় 10টার পরে আপনারা বিচে যাবেন না। এই সামান্য জিনিসটুকু বুঝে না, ওখানে সেনাবাহিনী আছে যেহেতু ওনারাই তো সেগুলো প্রোটোকল দিবে। ভাই এগুলো হচ্ছে এক ধরনের রিউমার না? আরে সেনাবাহিনী নিয়ে কেন ঘুরতে যেতে হবে? তোমরা যাও না, তোমরা কে কারডঙে যাও, তোমরা কোথায় যাবা, নীলগিরি যাবা না কোথায়, কই ওখানে কি, ওখানে কাদেরকে নিয়ে যায়? যারা ভিআইপি মানুষজন। তারপরে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ভিআইপি কেন থাকবে ভাই? ভিআইপি থাকতে পারবে না। ভিআইপি ওয়ার্ডটাই চেঞ্জ করে দেওয়া উচিত, মানে নামটাই সরাই দেওয়া উচিত। আমরা সবাই মানুষ, এটা তো করবে না। এটা করবে? এটা তো জীবনেও করবে না। বাঙালি হচ্ছে জাতে মাতাল তালে ঠিক, এই কথাটা আজকে বলতে বাধ্য হলাম, আর বেশি কিছু বলবো না। তো ওইখানে যখন যাবে, একটা রিজার্ভ এরিয়া থাকে, একটা রেস্ট্রিক্টেড এরিয়া থাকে, যেহেতু পাহাড়ি এলাকা। সো সবাই তো আর ওইরকম মন মানসিকতা না। তো আমরা যে কক্সবাজার যাই, সেখানে তো রোহিঙ্গারা আছে, তো রোহিঙ্গারাও তো মুসলিম ধর্মের মানুষ। ওদের কথা কেন ওইখানে রিসর্টের হোটেলের লোকরা বলে যে আপনারা 10টার পরে বিচের দিকে যাবেন না? ওই কথাটা কেন বলে? আছে শুধু হচ্ছে পাহাড়ের সেনাবাহিনী নিয়ে কেন যাইতে হবে, সেনাবাহিনীর কেন প্রোটোকল নিয়ে যাইতে হবে, সেনাবাহিনীর কেন এটা নিতে হবে? আরে ভাই, একটা মানে রিজার্ভ এরিয়াতে তোমরা যাচ্ছ, সেটা তো থাকবেই। সব জায়গায় এরকম রেস্ট্রিকশন আছে। সেন্ট মার্টিনে গেছি, রিসোর্ট থেকে আমাদেরকে বলেই দেওয়া হয়েছে 8টার পরে যেন আমরা আর ওই যে বিচের পাশে না যাই, এবং ইয়া থেকে যেন বের না হই। তাহলে আমি তো সেখানে বলতে পারি, কেন সেখানে 8টার পরে আমি বের হইতে পারবো না, কেন ওইখানে যাইতে পারবো না, কেন বিচে যাইতে পারবো না? আমি তো সেটাও প্রশ্ন করতে পারি। আমরা তো করি না। বাঙালিরা যখন ওখানে যায় সেটাও কোশ্চেন করে, ঠিকই, কিন্তু টাইম অনুযায়ী ঢুকে যায়। কিন্তু পাহাড় নিয়েই তাদের যত সমস্যা, আদিবাসী নামটা নিয়েই যত তাদের সমস্যা। এইটা হচ্ছে মেইন কথা। মেইন কথা কি? জোর করে ঘাট ধরে হচ্ছে একটা জাতিকে বাঙালি বানাইতে চায়। কেন? যে যার মতো থাকুক, সবার অধিকার আছে এই স্বাধীন দেশে বসবাস করার। তোমরা আসো, পাহাড়ে আসো, আমি বলছি তোমরা পাহাড়ে যাও, ঘুরো, তোমাদেরকে কেউ কিচ্ছু করবে না। আজ পর্যন্ত শুনেছো কোনো বাঙালি মেয়েকে কোনো পাহাড়ি ছেলে রেপ করছে? কোনো প্রতিবেদনে আসছে? গত পরশু দিনেই তো ওইখানে কোথায় জানি বান্দরবানে না কোথায়, যে বাঙালি হচ্ছে ইয়ে করলো, কি বলে এটা,
বাঙালি সন্ত্রাসীরাই হচ্ছে বাঙালিদের কাছ থেকে 50 লাখ টাকা দাবি করলো, সেটা তো বলে না। এই মহিলা মুখটা কেন বন্ধ তোমার? তখন আমার এই মানে এই ডায়লগটা দিতে ইচ্ছা করে। আমাদের খালেদা আপার এই ডায়লগটা দিতে ইচ্ছা করে। আমরা যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি, কতদূর পারবো জানি না, তবে সামর্থ্য অনুযায়ী করব যতদূর পসিবল। আমরা 3 দিন থাকবো আপু, তুমি কবে আসছো? আমার হচ্ছে গিয়ে পরিস্থিতি একটু মানে সিচুয়েশন একটু ইয়ে হোক, অফিস আদালত খুলুক, আমার এনআইডি কার্ডের জন্য আমি যাব, আমি বাড়িতে যাব। তো আসার পথে হচ্ছে আমি চট্টগ্রামে থাকবো, আমি একটু রিসোর্টে থাকতে চাচ্ছি আপু একটা দিন, তো তখন তোমার সাথে দেখা করব। আমার আসলে মানে একটু ঘুরতে ইচ্ছা করতেছে, ভালো লাগছে না কিছু, সবকিছু মিলে। আর এই সময় কি ঘুরবো, কি ব্যবসায়ী করব, যে অবস্থা আমার পাহাড়ের, যে অবস্থা, এগুলো দেখলে তো ভালো লাগে না। রক্তাক্ত, কেউ মার খাচ্ছে, কেউ পা কেটে গেছে, কারোর ঘাড় ইয়ে হয়েছে, কারোর চোখ ফুলে গেছে। ভাই এগুলো দেখার পরে তো মানসিকভাবে ভালো লাগে না। যখন যেটা আমি দেখছিলাম যে ছাত্র আন্দোলনের সময় ওই যে ইয়ামেনের লাশ দেখার পর আমি বারবার বলতেছি ওইটা না আমি সারা জীবন ভুলবো না, যে ও ছেলেটা মানে তার প্রাণ আছে, তারপরে তাকে হচ্ছে গাড়ির উপর থেকে যে পুলিশরা ফেলে দিচ্ছে, এগুলো আমি ট্রমাটাইজ হয়ে যায়। আমার মতো এগুলো যখন দেখি না আপু, আমার ইয়ে হয়, আমার প্যানিক অ্যাটাক হয়। এটা আমার করোনার পর থেকে হয়ে গেছে। আর আমি হাইতে আমার একটু সমস্যা আছে, রক্তপাত দেখলে আমার একটু সমস্যা হয়, আমি ভয় পাই, আমি অনেক প্রচুর। 100% রাইট বলেছেন, আসলে এই বাঙালিরা জাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ আপু, এটা তো সত্যি কথা, এটা অস্বীকার করার নাই। বান্নি আপু আবারও থ্যাংক ইউ দিচ্ছি আপু, তোমরা একটু হেল্প করো। যদি আমার কাছ থেকে কোনো হেল্প লাগে, আমি একদম লাইভে বলছি, ফিনান্সিয়ালি আমাকে নক করো, কোনো সমস্যা না, আমি যা পারি আমি তোমাকে দিব, তুমি সেটা তাদেরকে দিয়ে দিও। সবাই মানুষ, সবাইকে এক এটা মানতে হবে, এটা মনে রাখা উচিত সবার। হ্যাঁ তাসনুবা আপু ঠিক বলেছো, এটা সবাই মাথায় রাখে না এবং মাথা থেকে চলেও গেছে, মানুষ অমানুষ হয়ে যাচ্ছে, কি বলবো। আর যাই হোক আপুরা, আজকে থাকো, চলে যাচ্ছি, নেক্সট লাইভে দেখা হবে। আমি শুক্রবারে লাইভে আসবো, আর কালকে যদি ইয়ে পাই তোমাদের সাথে আড্ডা মারার জন্য আসবো লাইভে, দুপুরের দিকে আসবো সম্ভবত, যদি আসে দুপুরের দিকে, অথবা হচ্ছে গিয়ে 10টার দিকে আসবো, এই সময়টাতে আসবো। এসে তোমাদের সাথে আরো নানান গল্প করব দেশের পরিস্থিতি নিয়ে। আমার কিছু ভালো লাগে না এখন আসলে, আমি মানে আমার খাওয়া দাওয়া, মানে আমার লাইফের যে একটা টাইমিং আমি মেনটেন করতাম, আমার কোথায় গেল এক্সারসাইজ, কোথায় গেল মেডিটেশন, মানে আমি এই সমস্ত জিনিস দেখার পর 19 তারিখের পর থেকে আমি না পুরো আমার মাথা আওলাই গেছে যে আমি এগুলো কি দেখতেছি, এগুলো কি হচ্ছে। তারপরে ওই যে চট্টগ্রামের যে ছেলেটাকে মারলো, তারপর সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার, হয়তো আমি পোস্ট দিয়ে তোমাদের কাছে করি নাই, আমি এগুলো দেখতে পাই না ভাই। তফাজ্জল ছেলেটাকে যেভাবে মানে ওইটা না আমি আসলে বলতে আমার খারাপ লাগে, যে একটা মানুষ ভাত খাওয়ার পরে কিভাবে মারে ভাই, এইভাবে মারে। মানে ওরা যেভাবে মারছে, আমি ভিডিওটা 1 সেকেন্ডের মতো দেখে আমি না নিতে পারিনি, যে আঙ্গুলের ভিতরে লাঠি মানে বড় একটা ইয়ে দিয়ে তারা এইভাবে চাপ মেরে মারতেছে, এগুলো আসলে বর্ণনা দিতে গেলেও মানে আমি আধা পাগল হয়ে যাব। তো তোফাজ্জল ছেলেটার জন্য আমার কাছে 1 প্লেট ভাত খাওয়ার জন্য তাকে এভাবে মারছে, ভাত খাওয়ানোর পর মারছে। আসলে আমার বিজনেস পেজ তো আপু, এত কিছু বলতে পারি না। এই যে দেখো, বলতে গিয়ে আমাকে এখন থ্রেট দেওয়া হচ্ছে, তাও আমার জাতি ভাইদেরকে নিয়ে, আমার জনগোষ্ঠীকে নিয়ে যখন আমি কথা বলছি আমাকে থ্রেট দেওয়া হচ্ছে। তো আসলে কি বলবো বলো। তো তফাজ্জলের কাহিনীটা আসলে চিন্তা করতে গেলে অনেক বেশি হরিবল। 2024-এ এসে এরকম একটা সিন দেখতে পাবো, মানে এটা কল্পনাও করি নাই আপু। জিনিসগুলো কেমন জানি খুব মানে ইয়ে লাগে, অস্থির লাগে দেখলে। অনেক কিছু আমি এখন আমার ফেসবুক আইডিতে যাইও না, আমি আমার পেজে থাকি মাঝে মধ্যে, অথবা ইনস্টাগ্রামে থাকি, এর বেশি যাই না কোথাও, কারণ ইনস্টাগ্রামে এগুলো নাই। আমার যদি পেজ না থাকতো না আপু, আমি ফেসবুকেই ডিলিট করে দিতাম, সত্যি। আমার পেজের জন্যই আমি বসে আছি, মানে পেজটা যদি না থাকতো, আমি যদি মানে এরকম কাজ না করতাম, প্রমোশনাল কাজ বা লাইফস্টাইল ব্লগ না করতাম, আসলে আমি পেজ মানে আমি আমার আইডি ডিঅ্যাক্টিভ করে দিতাম। আমার এগুলো দেখতে আর ভালো লাগে না। মানুষের থেকে কুকুর ভালো, মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই, সেটাই আপু ঠিক বলছো। যারা আমি এই জন্যই বলি ওই দিন, যে মানুষের থেকে হচ্ছে বোবা প্রাণীগুলো অনেক ভালো। এরা আসলেই আমাদের মানুষের ফিলিংসটা বুঝে, এদের মধ্যে আসল ফিলিংসটা আছে। এসব আর মনে করো না, নিজের কাছেই খারাপ লাগে। হ্যাঁ আপু, দোয়া করো আমার জন্য। আসলে এগুলো চিন্তা করতে গেলে আমি মেন্টালি একটু সিক হয়ে যাই, ডিস্টার্ব ফিল করি।
কারণ দেখা যায় কি আমি এগুলো কখনো দেখি নাই, তো হঠাৎ করে দেখতেছি, এই যে 18ই আগস্ট থেকে দেখতেছি। তো এখন পর্যন্ত রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি, এই সমস্ত জিনিস দেখতে দেখতে আমি হাঁপায়ে গেছি। আমি মেন্টালি একটু ডিস্টার্ব ফিল করছি আর কি। এগুলো আমি আর দেখতে চাচ্ছি না, ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। আর যেখানে যখনই কোনো গন্ডগোল দেখে আমি স্কিপ করে যাই, ওই ভিডিওটা আর আমি আর দেখি না। একটা সময় ডিপ্রেশনে চলে গিয়েছিলাম হচ্ছে কুকুর বিড়ালের উপরে যেই টর্চার করা হয় সেগুলো দেখে। এখন মানুষের উপরে টর্চারিং দেখে, মানুষ আমাকে যে টর্চার করতেছে, যে পরিমাণ মানে আমাকে ট্যাগ দিচ্ছে আমাদের পুরো জনগোষ্ঠীর উপরে, এত বছর পরে এই সমস্ত জিনিস শুনবো, শোনার পরে আমি এগুলা গিলতে পারবো, ওই ক্ষমতা যেন আমার যেন থাকে, এটাই আমার জন্য দোয়া করো আপু। তো যাই হোক, নির্বিশেষে একটা কথাই বলবো যে পাহাড়ি, বাঙালি, আদিবাসী যেরকমই হোক না কেন, সবাই মিলেমিশে শান্তিতে থাকতে চাই। অশান্তি আর ভালো লাগে না, কারণ হচ্ছে এই অশান্তির কারণে লাইফস্টাইল পুরাই এলোমেলো হয়ে গেছে। এটা হচ্ছে মেইন কথা। আমরা সবাই আপনার জন্য দোয়া করব অবশ্যই আপু। তাসনুবা আমি তিথি আপু ডাকবো। হ্যাঁ আপু, তিথি আপুটাই আমার জন্য বেস্ট, আমার এটা মনে থাকবে। যেমন পুষ্পিতা আপু মনে আছে, তারপরে হচ্ছে পান্নি আপু, আমি পান্নি আপুকে খুব ভালো করেই আমার মনে আছে। তিথি আপু, আমি তিথি ডাকবো। ঠিক আছে তিথি আপু, পানি আপু, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলে। আমি আগামীকাল লাইভে একদম ফ্রেশ হয়ে আসবো চিন্তা করছি। আজকে আপাতত যাচ্ছি। আর ঢাকাবাসীদেরকে বলবো, যারা মানে আসতে চাচ্ছ আমার সাথে, যদি দেখা করতে চাও, আড্ডা দিতে চাও, তাহলে চলে এসো। শুক্রবারে ফ্যান্সিতে আমি থাকবো 2টার দিকে, দুপুর 2টার দিকে। আমাকে সেখানে গেলেই তোমরা কিন্তু পাবা। আজকে এই পর্যন্ত আপুরা, দেখা হবে, টাটা।